সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের সন্ধ্যা শুধু একটি বিতর্কের সন্ধ্যা নয়, এটি এক বুদ্ধিবৃত্তিক উদযাপন। এই গভীর আলোচনা ও তর্কের সন্ধ্যাকে সঞ্চালনার মুন্সিয়ানায় আলোকিত করবেন আমাদের যুক্তির পথপ্রদর্শক এবং শব্দের জাদুকর ডক্টর কুণাল সরকার। আজকের এই বাক কুরুক্ষেত্রে আমি একজন আম্পায়ার মাত্র। যারা আসার সবাই এসে গেছেন, সবাইকে ধন্যবাদ। ডিবেটের নিয়মগুলো অত্যন্ত সহজ সরল। প্রথমে পালা করে করে সপক্ষ এবং বিপক্ষের এরা বলবেন 8 মিনিট করে, এবং আজকের পরিবেশ পরিস্থিতি সত্ত্বেও আমরা প্রচণ্ডভাবে সমস্ত রকম ক্যারেক্টার টেস্টিং করে নিয়েছি যে তানিয়া ইজ কমপ্লিটলি ইনকরাপ্টেবল, এবং তানিয়া কখনোই কাউকে 8 মিনিটের বেশি একটা সেকেন্ডও দেবেন না। সুতরাং 8 মিনিট বলা, সবাই 8 মিনিট করে বলবেন। আফটার 8 মিনিটস অফ স্পিকিং, তারা 8 মিনিট বলে যাবার পরে আমরা আমাদের ডিসকাশনস বা আলোচকদের ডেকে নেব, এবং তারা 6 মিনিটের মধ্যে তাদের নেসেসারি পোলারাইজেশন ছাড়া তাদের বক্তব্যটা রাখবেন। ইফ উই আর ডুইং ওকে উইথ টাইম, তাহলে আমাদের হাতে যদি 2-3 মিনিট টাইম থাকে, তাহলে উভয় পক্ষের যদি কোনো খুব বার্নিং পয়েন্টস অফ অর্ডার থাকে, কোনো ফ্যাকচুয়াল পয়েন্ট বা পয়েন্ট অফ অর্ডার থাকে, আপনারা এখান থেকে আপনাদের ওপিনিয়ন দিতে পারেন। আর তারপর ডিবেট উইল ক্লোজ উইথ 3 মিনিটস অফ সামিং আপ, এবং তারপর the most important part of every debate, it is the house which decides. আজকের সন্ধ্যেতে আমরা যে বিতর্কটা শুরু করেছি, যে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। তো আমরা হয়তো আন্দোলন কেন্দ্রিক কথাবার্তা বলতে শুরু করেছিলাম, অনেক সময় ধরে বলেছি, স্বাধীনতার সময় বলেছি, তার আগেও বলেছি। ইদানিংকালে বর্তমান সময় এবং বর্তমান পার্সপেক্টিভ আমাদের মধ্যে এই আন্দোলনের ব্যাপারটাকে আরও অনেকটা হয়তো নাড়িয়ে দিয়ে গেছে। আমাদের 2024-এর অগস্টের পর থেকে আজকে সমকালীন বাঙালিকে সময় যেখানে নিয়ে এসেছিল, সে তার নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে, নানান সংঘাতের মধ্যে দিয়ে টাইম অ্যান্ড এগেন নিজেকে হয়তো এই প্রশ্নটা করছে যে আমাদের মধ্যে রাগ ছিল, আবেগ ছিল, কিন্তু ওই যে মুভমেন্ট, ওই যে আন্দোলন, যে আন্দোলনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তাদের বক্তব্য, তাদের মতামত জানিয়েছিলেন, আজকে সময় হলো কিছুটা আত্মবিশ্লেষণ করা। টু মি ইট ইজ মোর সোশিওলজিক্যাল দ্যান পলিটিক্যাল, যে ভেবে দেখার সময় হয়তো এসছে যে ইজ দেয়ার আ ফোকাস। আমাদের চিন্তাধারা, চাল চলন, আমরা কোথায় গিয়ে পৌঁছলাম আর কোথায় গিয়ে পৌঁছতে পারলাম না, সেই কথাটা নিজেদের মধ্যে আলোচনার করার বিবেক এবং বুদ্ধি আশা করি বাঙালির আছে, এই শহরের আছে। এবং তাই আজ প্রথম ডেকে নেব সপক্ষে টু ওপেন দ্য ডিবেট বিশ্বনাথ চক্রবর্তীকে। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে ওপিনিয়ন মেকার আমি কখনোই নই। যেমন মাঠে ধারাভাষ্যকাররা খেলার গতি প্রকৃতি দেখে ধারাভাষ্য দেন, তেমনি রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি করেন, পরিচালনা করেন, সেই অনুযায়ী ধারাভাষ্য দেওয়াটাই হলো আমার দায়িত্ব এবং কর্তব্য। যেমন করে আজকে আমরা সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একরাশ, মানে যে আন্দোলনগুলো, সেখান থেকে একরাশ যে হতাশা জন্ম নিয়েছে, তার উদযাপনে আমরা বসেছি, ময়না তদন্তে বসেছি। দেখুন, শৈশব থেকে জেনে এসেছিলাম যে লক্ষ্যহীন জীবন হোক আর আন্দোলনই হোক, অনেকটা নাবিকহীন জাহাজের মতন। বাঙালি নাকি আন্দোলনের সক্রিয়, বাঙালি আন্দোলনের উপর ভিত্তি করে চলে, কিন্তু আমি জানি না বিগত 10-12 বছরে বাঙালিকে কোন জাদু বলে মানে বশ করানো হয়েছে যে বাঙালি ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে পড়েছেন। যদি বা ঠেলে ঠুলে একটু একটু আন্দোলনে নামে নাগরিক জীবন থেকে, অথবা যদি রাজনৈতিক সমাজ থেকে কোনো আন্দোলন উঠে আসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, অল্প সময়ের মধ্যে আমরা দেখি যে সেটা সলিল সমাধি ঘটে। নানা রকম কারণে, নানা রকম
তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। দেখুন, এই ধরনের আন্দোলনগুলো একরাশ হতাশার জন্ম দেয়, সৃষ্টি করে বেদনার, কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়াই মাঝপথে আন্দোলনগুলো মৃত্যু ঘটে, ভয় হয়। এটাই কি আজকের বাংলা এবং আগামী দিনের বাংলা? আমাদের রাগ আবেগ আছড়ে পড়ে যখন আমরা দেখি আরজিকরের সেই নির্মম ঘটনা। আমাদের দুঃখ হয়, আমাদের বেদনা হয়, উদ্বিগ্ন তৈরি হয় যখন দেখি শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা চাকরি হারাচ্ছেন। আমরা অত্যন্ত ক্রুদ্ধ হই, আবেগতাড়িত হয়ে আন্দোলন নামতে চাই যখন দেখি নির্বাচনের সময় একের পর এক লাশ পড়ছে। আমাদের রাগ আবেগ জন্ম হয় যখন দেখি আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে অথবা অন্য দেশে পাড়ি দিচ্ছে, এবং বৃদ্ধ বাবা মা হা করে তাকিয়ে আছে কবে ছেলে ফিরে আসবে। সেটা দেখে অবশ্যই আমাদের রাগ হয়, বেদনা হয়। আমাদের রাগ হয়, আবেগ হয়, আন্দোলনে ঝাঁপাতে চাই যখন দেখি কৃষকরা কালোবাজার থেকে বেশি দামে 1800 টাকার বস্তা যে সার সেটা 2200 টাকায় বস্তায় কিনছে। আমাদের দুঃখ হয় যখন দেখি যে ফসলের সহায়ক মূল্য কৃষকের পকেটে না ঢুকে কোনো স্থানীয় নেতার পকেটে ঢুকেছে। আর আমাদের রাজনৈতিক সমাজ থেকে কিছু কিছু দল তারা আন্দোলন খেলায় নামে, অচিরেই সেই খেলা বন্ধ হয়ে যায়। ওই পর্যন্তই। যখন দেখি আমার শৈশবের, আপনার শৈশবের যে সমস্ত স্কুলগুলো, প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা করেছি, সেরকম 8000 প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যায় এই রাজ্যে, দুঃখ হয়, বেদনা হয়, আন্দোলনে ছাপাতে ইচ্ছা করে। যখন দেখি প্রশাসন আমরা বিভাজন তৈরি করে, যখন আমি দেখি আমার পাশে বসা পৌলমীকে অকারণে পুলিশ হয়রানি করে, বা কাউকে কেউ কোনো সাংবাদিক প্রশ্ন করার জন্য জেলে যায়, আমাদের দুঃখ হয়, আবেগতাড়িত হয়ে আন্দোলনেও কেউ ঝাঁপিয়ে পড়ি। কিন্তু অল্প সময়ের মধ্যে সেই আন্দোলনগুলো উদ্দেশ্যহীনভাবে বিলীন হয়ে যায়, মৃত্যু ঘটে। এই উদ্দেশ্যহীন একের পর এক আন্দোলনের যদি তালিকা দিতে থাকি তাহলে তার যেন শেষ নেই। কিন্তু তারপরেও আরজিকরের নির্ভয়া কাণ্ডের পরে যখন ডাক্তারবাবুরা কিছুটা দূর আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, যখন চাকরিহারা যোগ্য শিক্ষকরা আন্দোলনটাকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, তখন পুলিশের নির্মম অত্যাচার তাদের উপর নেমে এসেছে। সুবর্ণবাবুকে পাঠানো হয়েছে বদলি করে পাহাড়ে, এবং কখনো ভয় দেখিয়ে, কখনো বা ভক্তিতে, কখনো বা প্রান্তিক প্রাপ্তির মধ্য দিয়ে আন্দোলনগুলোকে দমানোর চেষ্টা করা হয়, যেটা আমরা অহরহ দেখে অভ্যস্ত। দেখুন, আন্দোলনের রাগ এবং আবেগ অবশ্যই দরকার, কিন্তু সেটা কি যথেষ্ট? আমরা কি সত্যি আন্দোলনগুলোকে লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত করতে পারছি? যতগুলো আন্দোলন আপনার সম্প্রতি ঘটে গেল, আমরা আন্দোলনের মধ্যে কি করতে চাই? আমরা কি আদৌ ব্যবস্থার পরিবর্তন করতে চাই? যদি সত্যি ব্যবস্থার পরিবর্তন আনতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়া আদতেও কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? আমি দুটো উদাহরণ দিচ্ছি। আরজিকরের এখানে ডাক্তারবাবুরা আছেন যারা আন্দোলন করেছিলেন, সেই ডাক্তারবাবুদের আন্দোলনের সাথে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছিল। স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নাগরিক আন্দোলনে পরিণত হয়েছিল। আমরা বারবার টেলিভিশনে সেই কথা বলেছি। কিন্তু দিনের শেষে ডাক্তারবাবুরা কিন্তু তাদের পেশাগত গণ্ডির বাইরে গিয়ে আন্দোলনটাকে সমাজের সর্বসাধারণের স্বার্থে পরিচালিত করতে পারেনি। যখন মানুষ আঁকড়ে ধরতে চাইছিলেন ডাক্তারবাবুদের, এদের মাধ্যমেই পরিবর্তন সম্ভব, এদের মাধ্যমেই একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলা সম্ভব, তখন ডাক্তারবাবুরা কিন্তু নিজের সেলের মধ্যে ঢুকে গেলেন। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে গিয়ে তারা কেবলমাত্র ডাক্তারি পেশাগত সমস্যাগুলোকে তুলে ধরলেন, যদিও তার সেই সমস্তগুলোই প্রায় অধিকাংশগুলোই অধরা রয়ে গেছে। আর শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে সেই একই গল্প। যখন সাধারণ মানুষ শিক্ষকদের আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করতে চাইলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলো একটা পরিবর্তনের, শিক্ষকরা কিন্তু তাদের পেশাগত জায়গা থেকেই আন্দোলনে কিন্তু আবদ্ধ থাকলেন। অর্থাৎ পেশার সেলের বাইরে গিয়ে কিন্তু বৃহত্তম সমাজের ন্যায় বিচারের প্রশ্নটাকে তারা এগিয়ে নিতে চাইলেন না। দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন যেমন তাদের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি, তেমনিভাবে শত চেষ্টা করে 5 বছর ধরে আন্দোলন করার পরেও শিক্ষকরা পারেননি সরকারকে বাধ্য করতে একটা যোগ্য প্রার্থী তালিকা আদালতের কাছে হাজির করে তাদের চাকরি রক্ষা করতে। ফলে এইরকম বেশ কয়েক ডজন আন্দোলনের কথা আমি বলতে পারি, যেগুলো উদ্দেশ্য ছাড়াই মাঝপথে কিন্তু সমাপ্তি ঘটেছে। দেখুন,
আমরা মনে করি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা মনে করি যে এই পশ্চিমবাংলাটা হলো পলিটিক্যাল সোসাইটি। আমাদের সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায় থেকে দৈপায়ন ভট্টাচার্য সবাই বলেছে এটা পলিটিক্যাল সোসাইটি। আমি আমার বইয়ে বলেছি এটা হলো বেসিক্যালি যে রুলিং পার্টি সোসাইটি, যেখানে জন্ম থেকে মৃত্যু সবকিছু রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। ফলে রাজনীতির পরিবর্তন ছাড়া আপনি সামাজিক পরিবর্তন আনবেন কি করে, আপনি ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনবেন কি করে? ফলে রাজনীতির পরিবর্তনকে ব্যতি রেখে যারা সামাজিক পরিবর্তনের কথা বলছেন, যারা আন্দোলন পরিচালনার কথা বলছেন, আদতেও কি সেটা সম্ভব? আমি যদি সাম্প্রতিক রাজনৈতিক যে আন্দোলনগুলো ঘটেছে যদি লক্ষ্য করে দেখেন, তাতে ছুতমার্ক আপনি দেখতে পাবেন, প্রতিনিয়ত ছুতমার্ক চলছে। মানে রাজনৈতিক দলের সাথে যাব কি যাব না। আবার রাজনৈতিক সমাজের যারা প্রধান রাজনৈতিক দল তারা হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত। ফলে একদিকে রাজনৈতিক দল হিসাবে বিভাজিত এবং তারা অনেক বেশি আগ্রহ প্রথাগত আন্দোলনের মধ্য দিয়ে, যে ৭৭ সালে বামেদের পরিবর্তন হয়েছিল, ১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, সেই প্রথাগত আন্দোলন কিন্তু আজকে রিপ্লেস হয়ে গেছে আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে। আজকের আন্দোলন প্রথাগত আন্দোলনের বাইরে গিয়ে জাত, ধর্ম, বর্ণ, ভাষার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে মতুয়াদের, আদিবাসীদের, রাজবংশীদের, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য নিজেদের আন্দোলন পরিচালনা করতে। ফলে দিনের শেষে যদি আপনি লক্ষ্য করেন, যে আন্দোলনগুলোর কথা আমরা সাধারণত নাগরিক সমাজ থেকে বলি, সেই আন্দোলনগুলো জাত, ধর্ম, বর্ণের দ্বারা নিমজ্জিত হয়ে আছে। ফলে পরিবর্তনের উদ্দেশ্য ছাড়াই কিন্তু এই আন্দোলনগুলো পরিচালিত হওয়ার ফলে প্রায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সলিল সমাধি ঘটছে। ধন্যবাদ। বিশ্বনাথ, অনেক অনেক ধন্যবাদ। বিশ্বনাথ তার বক্তব্যের মধ্যে যে আমাদের কতগুলো প্রিন্সিপাল পয়েন্টস আমাদের সামনে আনলেন, ডাক্তারদের নিয়ে যে আন্দোলনটা হলেন, সেখানে ডাক্তারদের পেশার সঙ্গে আন্দোলনের যে একটা এক্সিস্টেনশনাল কনফ্লিক্ট দেখা গিয়েছিল, সেটা সত্যি, সেটা বাস্তব, সেই কথাটা বললেন। দেখা যাক এবার বিশ্বনাথের যে মতামত, সেই মতামতের মধ্যে অনেক সারবক্তা, অনেক যৌক্তিকতা আছে এবং উনি ডাক্তারদের সম্বন্ধে বেশ কয়েকটা তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং সেই প্রশ্ন তার সমালোচনা নয়, তার অন্তর্দৃষ্টি এবং তার একটা বাস্তব আলোচনা করতে আসছেন সুবর্ণ গোস্বামী। দেখুন না, আমাদের আন্দোলনে সত্যিই তো রাগ আছে, আবেগ আছে এবং উদ্দেশ্যও আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে তো আজ থেকে ৯ মাস আগে সারা রাজ্য নির্যাতিতার ফাঁসি চাই বলেই স্লোগান তুলতো, তা তো তোলেনি। আরজি করে ঘটনা যখন ঘটল, একমাত্র সিভিক ভলান্টিয়ার যার এনকাউন্টারের দাবি করেছিলেন কেউ একজন আমাদের রাজ্যে, র্যালি করেনি একটা, আর দ্বিতীয় কোনো কণ্ঠ সেটা বলেনি। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে আন্দোলনরত চিকিৎসকরা যারা ভিন রাজ্যে ধর্ষকদের জাতীয় পতাকা আর গাঁদা ফুল দিয়ে বরণ করে, তাদের লোকজনকে চন্দিল্লার ভাষায় বধূ ভোগকে এসো গীত গোবিন্দ স্তরি মনুসংহিতা ভুলিয়া এই বলে কাছে টেনে নিত, গো ব্যাক বলে তাদের তাড়িয়ে দিত না। ফলে উদ্দেশ্য তো একটা নির্দিষ্ট ছিলই। এই আন্দোলনের শুরুর থেকে নির্দিষ্ট উদ্দেশ্যে আন্দোলন হয়েছে এবং সেই উদ্দেশ্য যেমন স্বল্পমেয়াদী ছিল তেমনি দীর্ঘমেয়াদীও ছিল। স্বল্পমেয়াদী যে উদ্দেশ্যগুলো খুব পরিষ্কার ছিল, যে একটি মেয়ে কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে একটা প্রতিষ্ঠানের মধ্যে, সমগ্র প্রতিষ্ঠান তাতে যুক্ত। প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণ এ কোনো লঘু বিষয় নয়, এ কোনো এসি একটা এয়ার কন্ডিশন হলে বসে বক্তৃতা করার বিষয় নয়। এটা রাগে ফেটে যাওয়ার কথা সমস্ত মানুষের, আর তাই হয়েছিল। এবং তারা চেয়েছিল, একটাই দাবি সারা দেশ জুড়ে উঠেছিল, সারা দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে বিচার উঠেছিল, জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। আর সেই বিচার বলতে তারা কি বোঝাতে চেয়েছিল? আজকে ৯ মাস ধরে যে আন্দোলন চলছে, যে ঐতিহাসিক অভূতপূর্ব গণ আন্দোলনের কথা বিশ্বনাথ দাও বললেন, কুণাল দাও বলেছেন, তা থেমে নেই। আজও এমন দিন, একটাও দিনও দেখাতে পারবেন না পশ্চিমবাংলার কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো কোণে এই অভয়ার বিচার চেয়ে কিছু না কোনো কিছু কর্মসূচি হচ্ছে প্রতিটা দিন। হ্যাঁ, মিডিয়ার আলো সরে যায়, মিডিয়া যুদ্ধ দেখাতে যায়, ইত্যাদি যায়, দেখতে পায় না মানুষ,
কিন্তু তাও মানুষ নিজেদের মতো করে সংগঠিত হচ্ছেন। আজও বিচারের দাবিতে বহু মানুষ প্রতিদিন সোচ্চার হচ্ছেন। এখন এইটা দেখুন, বিশ্বনাথদা বললেন ঠিকই যে সরকার বদল, রাজনৈতিক ব্যবস্থা বদল ইত্যাদি উদ্দেশ্য, সেটাই কি যে কোনো আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হবে? তাহলে তো প্রতি 3 মিনিটে সরকার বদল করতে হয়। একটা সরকার প্রতি 3 মিনিটে যা অনাচার করে, প্রতি 3 মিনিটে হচ্ছে যে আমাদের সরকার বদলের দাবি করতে হয়। তা তো হয় না। 5 বছর ধরে তো আমাকে ডাকতে হবে ব্যবস্থাটা। আর এই 5 বছর ব্যবস্থাটার মধ্যে একটা তৃতীয় পরিসর থাকবে না, শুধুমাত্র যারা রাজনৈতিক দল, যারা ভোটে লড়েন তারাই বলবেন, আর নাগরিক পরিসর কিছু থাকবে না। নাগরিক সমাজ তারা কোনো তৃতীয় পরিসর করে সরকারকে ন্যায়ের পথে থাকতে বাধ্য করবে না, এ তো হতে পারে না। এবং এই আন্দোলন সেই রাস্তাই দেখিয়েছে। এই যে তৃতীয় স্বর, তৃতীয় পরিসর, যারা নাগরিকরা তারা দলীয় ঝান্ডা ছাড়া তারা যে হচ্ছে সরকারের অন্যায়কে অন্যায় বলতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারা বিরোধিতা করতে পারে, বিরোধ জানাতে পারে, এইটা হচ্ছে তারা পরিষ্কার করে দিয়েছে। এমনিতেই আমাদের রাজ্যে জানেন দীর্ঘদিন ধরেই সেই দেরিদার ডিফারেন্সের তত্ত্ব মনে পড়ে যায়, যে শব্দগুলোর মানে বদলে দেওয়া হয়েছে। উন্নয়ন মানে এখন হচ্ছে দেদার চুরি। তেমনি ঠিক আরজি করের এই ঘটনার পরে যখন সমাজ বিরোধীরা রাত বিরেতে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে গিয়ে হুমকি দেয় আরজি কর করে দেব বলে, বুঝতে হয় যে আরজি কর করে দেব মানে এই কথাটার অর্থ বদলে গেছে। আরজি কর করে দেব মানে শুধুমাত্র খুন করে দেব বা ধর্ষণ করে দেব নয়। আরজি কর করে দেব মানে হচ্ছে খুন করে, ধর্ষণ করে, পুলিশের সাহায্য নিয়ে এমন ভাবে তথ্য প্রমাণ লোপাট করে দেব যাতে সিআইডি সিবিআই তো দূর কথা, স্কটল্যান্ড ইয়ার্ডে তাদের বাপচোদ্দ পুরুষের ক্ষমতা হবে না আসল অপরাধীদের খুঁজে বের করা। এই যে নতুন লব্জ সমাজ বিরোধীদের উপহার দিল আমার প্রশাসন, আমার রাজ্যের প্রশাসন, তার বিরুদ্ধে গর্জে ওঠাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। এই আন্দোলনের আরো অনেকগুলো উদ্দেশ্য ছিল। বিচার করতে গিয়ে, ঘটনাটার যে তদন্ত করতে গিয়ে একটা প্রশাসন, সমগ্র প্রশাসন নেমে পড়ল অপরাধীদেরকে আড়াল করবার জন্য, তদন্তটাকে ধামাচাপা দেবার জন্য, তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। একদম টপ টু বটম সমগ্র প্রশাসনটা নেমে পড়ল, তারা সরাসরি পক্ষ নিল অপরাধীদের। আপনারা জানেন ঘটনা, নতুন করে এই 8 মিনিটে বলার কিছু নেই। তাহলেও জানেন প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তারপর 3 ঘন্টা তাকে মা বাবাকে বসিয়ে রাখা, মরা মেয়েটার মুখ পর্যন্ত দেখতে না দেওয়া, আর ওই সময় হেলথ সিন্ডিকেট, শাসক ঘনিষ্ঠ যারা হেলথ সিন্ডিকেটের মাফিয়া, তারা এসে তথ্য প্রমাণ লোপাট করলো। আপনারা দেখেছেন সেসব ভাইরাল ভিডিওতে। এবং পুলিশ পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে বলছে যে ওরা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। একজন পুলিশ আধিকারিক, আইপিএস অফিসার, মেয়েটির মাকে গিয়ে টাকা গুঁজে দিতে যাচ্ছে হাতে। 14ই আগস্ট রাত্রে এই রাত জাগার কথা হলো, রাত দখলের কথা, 2 কোটি মানুষ রাত জাগছেন মহিলারা সহ। তার ফাঁকে 1 ঘন্টা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে জোনা 40 সশস্ত্র দুষ্কৃতী ঢুকিয়ে দিয়ে ওই সেমিনার রুমে চল বলে তারা ভাঙতে যাওয়ার চেষ্টা করলো। আজ পর্যন্ত তার রিপোর্ট বাইরে এলো না যে কারা পাঠিয়েছিল তাদেরকে, কারা ছিল তাদের, কি তাদের রাজনৈতিক পরিচয় ছিল, কি তাদের স্বার্থ ছিল, আজও পর্যন্ত বেরোয়নি। দাবি সেটাই, উদ্দেশ্য সেটাই, যে হচ্ছে যে বের করা। এবং হচ্ছে যে শুধু তাই নয়, যদি উদ্দেশ্যই না থাকতো তাহলে কুণাল সরকার আর সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠালে এই দুজনই গুটি গুটি পায়ে হেঁটে যেত। তা হয়নি। তারা তার সঙ্গে সঙ্গে হাজার হাজার চিকিৎসক এবং সাধারণ মানুষ হেঁটে গেছেন, যার জন্য কলকাতা পুলিশ বাধ্য হয়েছে তাদের সমন খারিজ করে দিতে। তা হয়নি বলেই 9 জনকে এই পুজোর প্যান্ডেলের বাইরে, ত্রিধারা সম্মেলনীর বাইরে রাস্তায় শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বলে হচ্ছে যে যার গ্রেপ্তার করেছিল পুলিশ, পরের দিন 90,000 মানুষ দ্রোহের নামে কার্নিভ্যাল করেছে ধর্মতলায় দাঁড়িয়ে। আর উত্তরবঙ্গে একজন মন্ত্রী 4টে মোমবাতি নিয়ে যারা সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছিলেন, জল ঢেলে সেই মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে প্রতিবাদে দক্ষিণবঙ্গে সারা কলকাতা জুড়ে 40 কিলোমিটার ধরে 40,000 মানুষ সারা রাত ধরে মশাল মিছিল করেছেন। অর্থাৎ এই আন্দোলনের উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল, যে গত 13 বছর 14 বছর ধরে যে অনাচার তারা দেখছেন, প্রতিদিন যে অনাচার দেখছেন, এবং সেই অনাচার দেখার পরেও তারা যাতে মুখ না খুলেন তার জন্য যে ভয়ের রাজনীতি, যে হুমকি সংস্কৃতি, প্রতিটা মানুষ তার বাসস্থানে, কর্মস্থলে, হাটে বাজারে, রাস্তাঘাটে, চায়ের দোকানে প্রতিদিন যা ফেস করছেন, শুধুমাত্র মেডিকেল কলেজের 4 দেওয়ালের চৌহদ্দির মধ্যে নয়, পশ্চিমবাংলার প্রতিটা ক্যাম্পাসে, স্কুল কলেজ, প্রাইভেট হোক সরকারি হোক, সমস্ত জায়গায় সেই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের মুখোমুখি হচ্ছে। নিজেদের অভিজ্ঞতায় যখন দেখছেন, তখন রাস্তায় যখন নামছেন তিনি, তার নিজের সঙ্গে ঘটে চলা যে অনাচার,
নিজের যে থ্রেট কালচারের মুখোমুখি হচ্ছেন তারও প্রতিবাদ করছেন, বলছেন আর মানবো না। যারা অভয়াকে নিজের ঘরের মেয়ে মনে করে, নিজের মেয়ে মনে করে, তারা বিচার চেয়ে পথে নেমেছেন এবং উদ্দেশ্য ছিল সেটাই যে সরকারকে ন্যায়ের পথে আসতে বাধ্য করার। তা যদি না হয় তাহলে এমন একটা ব্যবস্থা করা যাতে হচ্ছে আগামী প্রজন্ম একটা ভয়হীন রাজ্যে বাস করতে পারে, যেখানে গণতন্ত্র ফিরে আসবে, ন্যায় বিচারের পরিবেশ ফিরে আসবে। এটাই ছিল বৃহত্তর উদ্দেশ্য। তাই বলতে পারবো না যে শুধু রাগ ছিল, রাগ আছে, আবেগ আছে, আর উদ্দেশ্য নেই। খুব সঠিকভাবে নির্দিষ্ট উদ্দেশ্যেই এই আন্দোলন পরিচালিত হয়েছে, এইটুকু বলা। সুবর্ণর প্রতিটি উক্তি এবং তার প্রতিটি শব্দ বন্ধের মধ্যে দিয়ে শুধু তার মতামত নয়, যে তার এভরি সিলেবল হি ফিলস, এভরি সিলেবল হি এনাউন্সিয়েটস। তিনি আমাদের বললেন যে হ্যাঁ, আজকে হয়তো আমাদের মধ্যে উত্তাপটা সেভাবে নেই, কিন্তু মানুষের মধ্যে যে একটা ন্যায়ের প্রতি আজকে আমরা যে চেয়েছিলাম সেটাই ছিল এই ব্যাপারটার উদ্দেশ্য। এটা নিয়ে যে আমাদের মধ্যে হয়তো যে দৃষ্টিভঙ্গির যে পার্থক্য, সে পার্থক্যটাই হয়তো আজকের বিতর্ক। এখন আমরা যার কথা শুনব, যিনি আজকে অনেক কমেন্টেটরসের মতো, অনেক বিশ্লেষকের মতো এই যে আমাদের মধ্যে এই যে তোলপাড়ের যে সময়টা, এই তোলপাড়ের সময়টাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তার নানান ইন্টারনাল কন্ট্রাডিকশন এবং তার নানান কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে তিনি সমাজকে, সোসাইটিকে ইনফর্ম করার চেষ্টা করছেন যে কি হচ্ছে। এবং লেট আস হিয়ার যে what a social alert commentator like Poulomi Nag has got to say. Poulomi, floor is yours. শুভ সন্ধ্যা। আজকে এখানে সবার কথা শুনে, সবাইকে দেখে নিজেকে খানিকটা ওই হংস মধ্যে বকযথার মতো মনে হচ্ছে, কিন্তু এখানে আসার এই যে দুঃসাহসটা সেটা করতে পেরেছি, তার পেছনে দুটো কারণ আছে। কারণ এই যে এত আন্দোলনকে আমি দুভাবে দেখার সুযোগ পেয়েছি। এক হচ্ছে, আমি আমার সাংবাদিকতার পড়াশোনা শেষ করার পর যখন পশ্চিমবঙ্গে প্রথম কাজ করতে শুরু করলাম, তখন থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আমি যতগুলো আন্দোলনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে আমার সতীর্থ যারা অন্য রাজ্যে কাজ করছেন তারা এইটুকু সময়ের মধ্যে এতগুলো আন্দোলনকে এতটা কাছ থেকে দেখতে পেরেছেন বলে। এবং দ্বিতীয় কারণ, আমার মা আমার জন্মের আগে থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত। আমার মা পেশায় একজন নার্স, এবং এই গোটা রাজ্য জুড়ে যেখানে যখন নার্সদের বিরুদ্ধে কোনো রকম অন্যায়, অপমান যা হয়েছে বা যা তাদের বিভিন্ন রকম দাবি আদায়ের প্রয়োজন হয়েছে, সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। কখনো 2 দিন বসে থেকে একটা ডেপুটেশন জমা দিতে হয়েছে, কখনো 4 দিন লড়াই করে একটা প্রাপ্য আদায় করতে হয়েছে। একটা নাইট অফ পাওয়ার জন্য আমি দেখেছি আমার মা এবং তার সহকর্মীরা বছরের পর বছর লড়াই করেছেন। আমার ছোটবেলার খুব গুরুত্বপূর্ণ একটা স্মৃতি, যে একটা ভিড়ের সামনে আমি আমার বাবার হাত ধরে দাঁড়িয়ে রয়েছি, আমি খুবই ছোট তখন, এবং সামনে একটা অনশন মঞ্চে বসে রয়েছেন আমার মা। তো এই দুভাবে পার্সোনাল লাইফে এবং প্রফেশনালি আন্দোলনকে দেখার সুবাদে আমার মধ্যে কিছু ধারণা বা উপলব্ধি তৈরি হয়েছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে পারি, এবং সেখান থেকেই বলতে পারি যে কেন বারবার এই চিত্রটা উঠে আসে যে আমাদের রাগ আছে, আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, কিন্তু উদ্দেশ্য নেই। একটা সংগঠিত আন্দোলনের দিকে যদি আপনারা তাকান, তার প্রাথমিকভাবে আমরা 3টে ধাপ দেখতে পাই। একটা সুনিশ্চিত দাবি, একটা নেগোসিয়েশন পয়েন্ট বা সেই দাবির জন্য আমরা কতদূর যেতে রাজি আছি সেটা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনির্দিষ্টকালের জন্য একটা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এবং তৃতীয়, যেটা পাওয়া গেল না সেটাকে উদ্দেশ্য করে পরবর্তীকালে আবার কিভাবে আন্দোলন সংগঠিত করা যায় তার পরিকল্পনা। কিন্তু এটা সংগঠিত বা ইউনিয়নাইজড আন্দোলনের কথা। এইবার যদি আমি আমাদের আন্দোলন বা নাগরিক আন্দোলনের কথায় আসি, প্রথমেই আমরা দেখি যখন রাগ আর আবেগ এই দুটো জিনিসকে স্ফুলিঙ্গ করে একটা আন্দোলন গড়ে ওঠে, সেই আন্দোলনের সামনে একটা টাইমার বসে যায়। কারণ রাগটা আমাদের অন্যান্য ইমোশনের মতোই একটা ইমোশন, যেটা আপনি বেশি দিন একইভাবে ধরে রাখতে পারবেন না। আমাদের মধ্যে প্রচুর রাগ আছে, আমাদের মধ্যে প্রচুর ক্ষোভ আছে, কিন্তু আপনি 365 দিন একই ইন্টেন্সিটিতে রেগে থাকতে পারবেন না। এবং আপনার যে আবেগ, যেটা আপনাকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে, আন্দোলনে দাঁড় করিয়েছে, তার সঙ্গে আপনার বাস্তব যে আপনাকেও একদিন কাজে ফিরতে হবে, আপনাকেও টাকাটা রোজগার করে আনতে হবে, এই বাস্তবের সঙ্গে সেই আবেগ ক্ল্যাশ লাগতে বাধ্য।
তাই এই দুটো জিনিসের উপর ভিত্তি করে শুধুমাত্র একটা আন্দোলনকে গড়ে তোলা নয়, সেটাকে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, এটা খুব কঠিন একটা কাজ। কিন্তু তারপরেও আমরা দেখি যে সেই স্ফুলিঙ্গ একটা দাবানল বা একটা আগ্নেয়গিরির আকার নিচ্ছে। ঠিক সেই সময় দুটো জিনিস হয়, দুটো এলিমেন্ট আন্দোলনের দিকে এগিয়ে আসে। একদিকে থাকেন তারা যাদের কাছে এই আন্দোলনকে গড়ে তোলার থেকেও বা উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকেও নিজেদের ভেস্টেড ইন্টারেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা যেটা করেন বারবার, যে একটা আন্দোলনকে অনাথ মনে করে সেই আন্দোলনের মাতা বা পিতা হতে চেষ্টা করেন। এদিকটা যেরকম রয়েছে, উল্টো দিকটাও রয়েছে। যাদের বিরুদ্ধে আন্দোলন, তারা প্রথম থেকেই হয় ডিসমিস করতে শুরু করেন যে এটা আবার আন্দোলন নাকি, আন্দোলন তো করেছিলাম আমরা, এই আন্দোলনের তো কোনো মানেই হয় না। এবং তারা দুটো থিওরি অ্যাপ্লাই করেন, সেফটি ভালভ থিওরি আর না হলে রাইড ইট আউট, দেখি না কতদিন বসে থাকবে, কতদিন চলবে, দেখাই যাক। এবং এই টানা পড়ে নেই আমরা দেখতে পাই যে আন্দোলনের উদ্দেশ্যটা নেই হয়ে যাচ্ছে। উদ্দেশ্যর যে গোল পোস্টটা ছিল সেটা ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। এই পয়েন্টটা আপনিও বুঝতে পারেন। ঠিক এই পয়েন্টেই যারা আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের অ্যাটেনশনটা ডিপ করতে শুরু করে। মিডিয়াতেও ভেতরে ভেতরে কথা শুরু হয়ে যায়, পাবলিক আর খাচ্ছে না, ইস্যুটা আর গরম নেই। নেগোসিয়েশন পয়েন্টটাও ঘেটে দেওয়া হয়। একদল বলতে থাকে এই দাবিটা তো কিছুতেই মানবো না, এটা কিছুতেই হবে না, শুনতে পারি কিন্তু কিছুতেই মানবো না। আরেক দল বলতে থাকে এইটুকুতেই হলে চলবে, আরেকটু বসে থাকো, দেখো আরেকটু আদায় করতে পারবে, আরে এর সঙ্গে এই উদ্দেশ্যটাও ঢুকিয়ে দাও, লিস্টে এটাও ঢুকিয়ে দাও, দেখো এটাও পেয়ে যাবে এখন। আর এই টানাটানিটাতেই কিন্তু উদ্দেশ্যটা নেই হয়ে যায়। যারা রাগ আর আবেগটা নিয়ে আন্দোলনটা গড়ে তুলেছিলেন তাদের রাগ আর আবেগের সুযোগ নেওয়া হতে শুরু করে, এবং তারা যে ভরসা এবং বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে বারবার আঘাত আসতে শুরু করে। আর এই যে টানা পড়েন, যার জন্য উদ্দেশ্যটা বারবার নেই হয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য একটা ওই সূর্যমুখী ফুলের মতো একটা রাবীন্দ্রিক উদাহরণ দেওয়া যায়। কিংবা আমি এখন আধুনিক যে কবিতা সেখানকার ওই স্ট্রিট লাইট আর শ্যামা পোকার কথা বলতে পারতাম। কিন্তু আলটিমেটলি এটা বোঝানোর সব থেকে ভালো উপায় আমাদের ছোটবেলায় পড়া ভ্যাম্পায়ারের গল্প। রাত বাড়ছে, রাস্তার মাঝে মানুষ একদিকে বসে বিরোধী ভ্যাম্পায়ার ভাবছে আরেকটু ফুলে ফেপে উঠুক, আমি গিয়ে রক্ত চুষে আমার রাজনৈতিক জীবনকে দীর্ঘায়িত করব। আরেকদিকে বসে শাসক ভ্যাম্পায়ার ভাবছে যে আচ্ছা ঠিক আছে আরেকটু বসে থাকুক দেখি, তারপর আমি অন্ধকারে গিয়ে আমার চেলা চামুন্ডাদের নিয়ে এদেরকে একেবারে পিটিয়ে পাটিসাপটা করে দেব। আর এই দুটো জিনিস, আন্দোলনের রক্ত চুষে সেটাকে কঙ্কালে পরিণত করা বা রাতের অন্ধকারে আন্দোলনকারীদের পিটিয়ে পাটিসাপটা করে দেওয়া এবং পরের দিন সকালে তারাই ক্যামেরার সামনে বসে সংযমের কথা বলা, এইটা আমরা বারবার দেখেছি। প্রত্যেকটা আন্দোলনের একটা রাজনৈতিক সত্তা থাকে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা আন্দোলনকে কোনো না কোনো রাজনৈতিক দলের পাণিপ্রার্থী হতে হবে। প্রত্যেকটা আন্দোলনকে কোনো না কোনো রাজনৈতিক দলের এজেন্ডাকে স্যাটিসফাই করতে হবে, তা নয়। কিন্তু তাহলে এগুলো নিয়ে এত কথা কেন যদি উদ্দেশ্যই না থাকে? তার কারণ এখানে একটা রোগ ভেরিয়েবল আছে যেটা বারবার প্রত্যেকটা আন্দোলনে এক একটা মিরাকেল দৃশ্য তৈরি করে। কখনো আমরা দেখি 60 বছরের একজন মহিলা এসেছেন আন্দোলনে এবং তিনি হাতে করে দুটোই জলের বোতল আনতে পেরেছেন, একটা নিজের জন্য আরেকটা দিয়ে দেবেন কাউকে তাই জন্য। কিংবা 70 একজন মানুষ, তিনি হুইল চেয়ারে করে এসেছেন এবং তিনি ব্যাগের ভেতরে শুধু লজেন্স নিয়ে এসেছেন দেবেন বলে, তাদের জন্যেই এই এত কথা বলা। দেখুন, আমরা প্রত্যেকের নিজেদের জীবনের নিরুপারায়, আমরা হচ্ছে আমাদের নিজেদের জীবনের ট্র্যাজিক হিরো। আমার জীবনের সমস্যা আমার কাছে সব থেকে বড়, কিন্তু সেইটা কাটিয়ে উঠে যখন এতগুলো মানুষ রাগ আর আবেগ নিয়ে রাস্তায় এসে দাঁড়াচ্ছেন, সেই জার্নি বা সেই রাগ আর আবেগটাকে আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না, সেটাকে সেলিব্রেট করতে হবে। এতক্ষণ সুবর্ণবাবু যে কথাগুলো বললেন, যেভাবে প্রতিবাদ করা হয়েছে, যেভাবে যা হয়েছে, সেগুলো এই হিউম্যান এলিমেন্টের বর্ণনা, সেটাকে ছোট করা যায় না। কিন্তু তার মানে এই নয় যে উদ্দেশ্যটা নেই হয়ে যাচ্ছে না। এবং বারবার এই যে আমরা সেলিব্রেটের কথাটা বলছি, এবং এই জন্যেই এত পর্যালোচনা যে মানুষগুলো এখনো রাস্তায় আছেন এবং সেই কারণেই লড়াইটা এখনো চলছে, তাই বারবার প্রশ্ন করতে হবে যে উদ্দেশ্যটা কেন নেই হয়ে যাচ্ছে। আমাদের যদি এটা নিশ্চিত করতে হয় যে আগামী দিনের আন্দোলনগুলো ওই দুই ভ্যাম্পায়ারের মাঝখানে হারিয়ে যাবে না, উদ্দেশ্যগুলো চোরাবালির মধ্যে ঢুকে যাবে না, তাহলে আজ আমাদের এটা অ্যাডমিট করতে হবে যে দেয়ার ইজ সামথিং রং। আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। এটা অ্যাডমিট করার মতো ক্ষমতা আমাদের আছে কিনা, সেই প্রশ্নটাই সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পৌলমী যার কথা প্রথমে বললেন
যে যার উপরে ভিত্তি করে, যার অভিজ্ঞতা দেখে পৌলমী জীবনে ছোট ছোট করে তার অনুভূতিগুলো একত্র করেছেন, অভিজ্ঞতাগুলোকে একত্র করেছেন, উনি আমাদের মধ্যে আছেন। পৌলমীর মা আছেন, মাসিমা, থ্যাংক ইউ ভেরি মাচ, উই রিমেন গ্রেটফুল টু। পৌলমী অনেকগুলো কথা বলে গেছেন, প্রত্যেকটা কথা আমাদের কাছে মূল্যবান। তো পৌলমী আমাদের বিতর্কটাকে যেখানে আজকে এসে দাঁড় করালো, এবার এইখানে একজন ক্রিপ্টোলজিস্ট আমাদের মধ্যে এসে সেটাকে আরো কমপ্লিকেট করে দেবে না, সেটাকে আরো সিম্পলিফাই করবেন। সুতরাং উই ইনভাইট ম্যাথমেটিক্যাল শুভময় টু দ্য পোডিয়াম। ধন্যবাদ কুণালদা, আপনাদের সকলকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আমার আগের যে তিনজন বক্তা বললেন এই বিষয়টি নিয়ে, আমাদের আন্দোলনের রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই, তিনজনেই বিপক্ষে বললেন। এবং প্রথমে বিশ্বনাথ দা তো বললেন এক জায়গায়, হ্যাঁ মানে এখন তো ক্যামেরায় রেকর্ডিং নেই বিভিন্ন টিভি চ্যানেলের মতো, তাহলে আপনারা আরেকবার পরে যখন নেটে আসবে দেখে নেবেন আর কি। তো বিশ্বনাথ দা বললেন তো আর.জি. কর আন্দোলনে কিছু সাফল্য আছে, মানে উদ্দেশ্য নেই কিন্তু উদ্দেশ্য ছাড়াই আজকাল আন্দোলন সফল হয়ে যাচ্ছে কিছুটা। আর দ্বিতীয় হচ্ছে পৌলমী দেবী অবশ্যই আগামী দিনে এই আন্দোলন কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব তার খুব ভালো ধারা বিবরণী আমাদের বুঝিয়েও দিয়েছেন আর কি। এবং আর সুবর্ণবাবু তো বলেইছেন যে হ্যাঁ এই আন্দোলনের উদ্দেশ্য আছে। তা আমি যেটা করার চেষ্টা করি আর কি, প্রথম বক্তব্য হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে কোনো উদ্দেশ্য নেই এটা বলার জন্য আর কি ওনারা যে কথাটা বলার চেষ্টা করছিলেন আর কি, সেটাকে একটা সামারাইজ করা যায়। সেটা হচ্ছে ওই জন গ্যাব্রিয়েল দে তারদের একটা কথা আছে, ভদ্রলোক ফরাসি সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী, 1843-এ জন্ম, 1904-এ তিনি মারা যান আর কি। তা এটা কিন্তু ওইরকম কোটেশন নয়, আমরা ছোটবেলায় পরীক্ষার খাতায় যেরকম নিজের নামে কোটেশন লিখে দিতাম সেরকম নয়। তা তিনি বলছেন যে ব্যক্তি যখন জনতার অংশ হয়ে যায় তখন যুক্তি নয় আবেগই চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সে কথা তো সত্যিই বটে। ফলে সেই উদ্ধৃতিটি যদি দিয়ে বলে দেয়া যেত এই আন্দোলনের কোনো উদ্দেশ্য নেই, এই সমস্ত যুক্তি আঙ্কিক বিষয় সমস্ত বাদ দিয়ে মনোবিজ্ঞানের রাগ আবেগ হতাশা দিয়ে পুরো বিষয়টিকে মানে একবারে সংজ্ঞায়িত করে হাউসের মোশনকে একেবারে কোষ্ঠকাঠিন্য মুক্ত করে দেওয়া যেত। কিন্তু ঘটনা তো সেটা আদতে নয়। ঘটনা হচ্ছে এই চিকিৎসক আন্দোলন বা শিক্ষক আন্দোলন, এই প্রতিবাদের মধ্যে একটা বিজ্ঞানও আছে এবং সেই জায়গা থেকেই উদ্দেশ্যের কথাটা আসবে। উদ্দেশ্যটাকে আপনি বড় জোর কীভাবে গুলিয়ে দিতে পারেন, রাজনৈতিক দল যেভাবে করে আর কি, সেটা হচ্ছে এই যেমন সত্য যখন স্থান কাল পাত্র এই সমস্ত বিভিন্ন ডাইমেনশনে নির্ভরশীল হয়ে যায়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ যখন ব্যাপকভাবে আপোষকামী হয়, আমাদের মধ্যে আমি তো বটেই, আপনারা অনেকে আছেন আর কি, তখন কি হয় সুনীল গাঙ্গুলির নির্বাসন কবিতার মতো, আমিও নিখিলেশ অর্থাৎ নিখিলেশও আমি অর্থাৎ আমরা চারজন, ঠিক যেরকম আর কি আমাদের রাগ আবেগ যুক্তি উদ্দেশ্য এই 8 জনকে আর কি আবার উল্টো করে বলতে হবে তো করে দিয়ে দিনের শেষে তখন তারা চেষ্টা করেন উদ্দেশ্যটাকে গুলিয়ে দিয়ে কি করতে, সেই জায়গায় পৌঁছে দিতে যেখানে আন্দোলনে আমার কোনো সাথী থাকবে না। আন্দোলন মানে কি? আন্দোলন মানে একসঙ্গে মানুষের মিছিল দুলছে, সেই আন্দোলনের সাথী থাকবে না। তারা শাসক গোষ্ঠী বুঝিয়ে দেবেন ওই শেষ লাইনটা নির্বাসন কবিতার, আমি একা হাঁটতে লাগলুম বহুক্ষণ কেউ এলো না সঙ্গে, না প্রশ্ন না ছায়া না নিখিলেশ না ভালোবাসা, শুধুই নির্বাসন। শাসক ভারী খুশি হতেন এমন যদি হতো। এখন প্রশ্ন হচ্ছে গুলিয়ে দেয়া সরকারের কাজ থাকবে, কিন্তু অঙ্ক দিয়েও তো কিছু কথা বলতে হবে আর কি। এবং সেইখানে ওই গ্যাব্রিয়েল দে তারদের বদলে ওই সময় তার কিছু আগে জন্মেছিলেন, তারপর মারা যান, কিন্তু তার মধ্যে জন্মে গেছিলেন, সেই সময় জর্জ বুলের কথা বলতে হবে আর কি। বুলিয়ান লজিকের কথা তিনি বলেছিলেন, বাইনারির কথা বলেছিলেন। তৃণমূল বিজেপির সাজানো বাইনারি নয়, কিন্তু বাইনারির কথা, যে বাইনারিতে তিনি কি বলেছিলেন যে প্রত্যেকটা ভেরিয়েবলে 0 আর 1 ভ্যালু আছে। এবার আমাদের আজকের যে বিষয় তাতে বলা আছে, কি বলা আছে, রাগ আবেগ উদ্দেশ্য, রাগ 1 আবেগ 1 উদ্দেশ্য 0, এরকম আপনি দুটো করে অপশান আছে, 2 গুণ 2 গুণ 2 8টা অপশান পাবেন। এবার এটা কিন্তু অনেকগুলো ভাবে ওনারা যে পক্ষের বক্তা তাদের বিপক্ষে বলা যায়। যেমন আপনি বলতেই পারেন যে শুধু রাগ আছে, শুধু রাগ আছে। রুদ্রনীল বাবুর দল, রুদ্রনীল বাবু বলবেন এরপরে, তার দলে যেমন ভক্তদের মতো রাগ, সংখ্যালঘু মানেই বেটা দেশদ্রোহী, রাগ আবেগ টাবেগের ব্যাপার নেই, যুক্তির ব্যাপার নেই। বলে দেবেন যে যুদ্ধের বাজারে নরেন্দ্র মোদী বিহারে গিয়ে কিন্তু ভোটের কথা বলতে পারেন, প্রচার করতে পারেন। আমরা রাজনীতি আলোচনা করলে রাজনীতি আলোচনা করছো কেন? ফলে এই জায়গায় এরমও হয়, কিন্তু এটাও কিন্তু ওনাদের বিরুদ্ধে বলা, কারণ এখানে শুধু রাগ আছে, আবেগও নেই উদ্দেশ্যও নেই। এটা একটা অন্য অপশান ওই 8টা অপশানের মধ্যে। তবে আমি যেটা বলবো, এই গৌরচন্দ্রিকার যে হিয়ালিগুলো সেগুলো বাদ দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে একেবারে উদ্দেশ্য আছে এটা বলবো।
এবং উদ্দেশ্য আছে বলতে গেলে কি বলতে হবে, আমরা কারা সেটা বলতে হবে। আমরা কারা? আমরা হচ্ছি জহরবাবুর দলের। আর একটা অংশ আছে যারা এই ঘরের বাইরে সারা পশ্চিমবঙ্গে, তারা হচ্ছে ডহরবাবুর দলে। এই দুটো পার্থক্য আপনাদের বুঝতে হবে। একটা হচ্ছে জহরবাবুর দল, একটা হচ্ছে ডহরবাবুর দল। এবার আমরা এই যে জহরবাবুর দল যারা আছি তারা এখনো কথাবার্তা বলতে পারি। 1984 বলে একটা বই ছিল ইংরেজিতে, জর্জ অরওয়েল লিখেছিলেন। কিন্তু যাই হোক, এখনো অবধি পশ্চিমবঙ্গের শাসক বা কেন্দ্রের শাসক যারা মনে করছেন সামনের বার ক্ষমতায় আসবেন, তারা এসে জর্জ অরওয়েলের মতো নতুন করে কিভাবে 2026 করবেন সেটা আমরা এখনো জানি না। তবে প্রশ্ন হচ্ছে যে, বারবার করে যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে নগণ্য বাঙালি ভদ্রবিত্ত তারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনের উদ্দেশ্যটাকে দেখবেন। ফলে এই জায়গাতেই যেটা বলতে হবে যে 14 থেকে 15ই আগস্টের রাত্রির বেলা যে মানুষগুলো বাংলায় পথ হাঁটলেন, সেই মানুষগুলো সবাই বোকা। তাদের সকলের শুধু রাগ আর আবেগ ছিল, আর তাদের কোনো উদ্দেশ্য ছিল না। এটা যৌক্তিকভাবে কখনো পেশ করা যায় না। এবার শাসক তো এই আন্দোলন ভাঙতে চাইবেনি, এবং শাসক মানে অরূপবাবু আছেন, উনি নিশ্চয়ই বলবেন। ডহরবাবুদের বিপুল ভোট আছে আর কি, সেটা যে বিপুল সংখ্যক একটা পরিমাণ ভোট তাদের হাতে আছে, এবং সেখানে সত্যিই তারা তো মানুষের কাজ কিছু করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, এবং সেই জায়গায় মানুষের কাছে এমন কিছু পৌঁছে গেছে যার জন্যে তারা ভোটটা পাচ্ছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। ধরুন 1993 সালের 21শে জুলাই সেই আন্দোলনটাই কি শুধু রাগ আর আবেগ ছিল? কংগ্রেসের 13 জন মারা গেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল সেইটায়? কংগ্রেস নামের একটা দলকে ভালোবেসে সেই বামফ্রন্ট শাসকের বিরুদ্ধে কি কেউ পথে নামেনি? শুধু রাগ আর আবেগ নিয়ে গেছিল? যে পুলিশ সেই সময় উদ্দেশ্যহীনতা দেখে গুলি চালিয়েছিল, তারাই তৃণমূলের হয়ে ভোটে জেতার সময় ওই উদ্দেশ্যটা খুঁজে পেলেন। সময়ের সঙ্গে তার মানে বদলালো কোনো একটা সময়ের উদ্দেশ্যহীনতা, তারা উদ্দেশ্য বলে বুঝতে পারলেন, সেই তৃণমূলের পক্ষে গেলেন। অরূপবাবু নিশ্চয়ই বলবেন। আন্দোলনের অনেকগুলো ধারা আছে। ফরাসি বিপ্লব, নভেম্বর বিপ্লব, তার কথা কতটা আমরা বলতে পারবো, সময় বেশি নেই। কিন্তু সেই সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলতে হবে। কেন? কারণ ফরাসি বিপ্লব বা নভেম্বর বিপ্লবের চেয়ে অনেক কম সময়ে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন ইতিহাস বয়ে এসেছে। পৃথিবীর ইতিহাসে আপনারা কখনো দেখবেন না এত তাড়াতাড়ি ইতিহাস বয়ে একটা আন্দোলন কম সময়ের মধ্যে চলে এসেছে। ফলে এই জায়গায় হ্যাঁ, আমাদের আন্দোলনের মধ্যে একটা ভিন্নতার জায়গা আছে। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা আন্দোলনের মধ্যে মত বদল করি, পথ বদল করি। আমাদের মধ্যে অনেক অতিবাম থাকতেই পারেন যারা হয়তো আদতে তৃণমূলের পক্ষে। আজকের কোনো একটা বিজেপির চেয়ারে আরেকজন অতিবাম বসে পড়তে পারেন। এই ধরনের ঘটনা রাজনীতিতে হয়, এটা আমাদের ভদ্রবৃত্তের গণ্ডগোল। তবে যাই হোক, নাগরিক সমাজের আন্দোলন আপোষকামিতায় ভরপুর, কিন্তু তা সত্ত্বেও সামাজিক ন্যায় বিচার বা সামগ্রিক মঙ্গলের বিষয়টি, সেই বিষয়টিকে গুলিয়ে দিয়ে শাসকের যে সুবিধে করে দেওয়ার জায়গাটা, সেটা আমরা খুব একটা করতে চাই না। আমরা মোটের ওপর ভালোর দলে। ফলে উদ্দেশ্য আমাদের প্রতিটি আন্দোলনের আছে। সব আন্দোলন তো সফল হবে না, এ তো পৃথিবীর সবাই জানে। 50% বা 40% বা 20% আন্দোলন সফল হবে। ফলে শুধু আন্দোলনের ব্যর্থতার দিকে, যে কথাটা পরের দুজন বক্তা হয়তো বলার চেষ্টা করবেন, তার দিকে আঙুল তুলে তাকে অক্ষম রাগ বা অযৌক্তিক আবেগ দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা না করাই ভালো। রক্তকরবীতে নন্দিনী বলেছিল, নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে এই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। একটু বিতর্কের বাইরে বেরিয়ে বলি, সন্দীপ দাও আছেন, সন্দীপ দাও এই বিতর্ক শুনছেন। আর শেষ করি এই বলে, আন্দোলনের আপাত ব্যর্থতাকে যারা কোনো এক সময় উদ্দেশ্যহীনতা বলে মনে করছেন, করেছেন, আগামী দিনে করবেন, তাদের কাছে নোবেল চুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথের রচনা নয়। ধন্যবাদ। যখন একটা 8 মিনিটের পরিসরের মধ্যে জর্জ অরওয়েল এবং রবীন্দ্রনাথকে একসঙ্গে শুনতে পাবেন, তখন জানবেন যে সেটা শ্রোতা হিসেবে একান্তই সৌভাগ্যের। তো ব্রিলিয়েন্ট, ওয়েল সেড শুভময়। এখন এই যে শুভময় আজকে যে পিচে রেখে গেলেন, এবং অন্তত দুবার আমরা দুটো খুব ঘূর্ণীয়মান গুগলি দেখলাম বিজেপির উদ্দেশ্যে ধেয়ে গেছিল, এবং এই গুগলিগুলোকে ডিফেন্ড এবার করতেই হবে রুদ্রনীলকে, রুদ্রনীল ঘোষ। শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ। যারা যারা এখানে আমরা দুপক্ষ নিয়েছি,
নিতে হয়েছে। এটা অনুরোধের আসরই বলা যায়, যে এমনটা নয় যে আমি প্রবল ঝগড়া করেছি, যে না পক্ষে আমায় বলতে দিতে হবে, বিপক্ষে ওকে বলতে দিতে হবে, এরমটা এমনটা হয়নি। কারণ কথাটা কেন বললাম, এখানে লেখা রয়েছে আমাদের আন্দোলনের রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। এবার ঘটনাটা হচ্ছে আমরা শব্দটাতে কারা কারা রয়েছে খুঁজতে গেলে চামড়া গুটিয়ে যাওয়ার উপক্রম রয়েছে। এটা ভুলে গেলে চলবে না। কারণ আমরা কারা, তো এখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি, যারা এখানে রয়েছেন, যারা সামনে রয়েছেন, প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা যারা প্রকাশ্যে রাজনৈতিক যে কোনো দলের যারাই রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই তারা বলতে পারেন না যে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। কোনো রাজনৈতিক দলই বলতে পারেন না। এটাকে নিয়ে বলাটা অনেকের সোজা হয়ে যায় তখনই যখন সক্রিয়ভাবে যে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তিনি বা তারা হাঁটেন না, তখন তাদের পক্ষে এই কথাগুলো বলাটা অনেকটা সহজ হয়। আর কোনো দলের মধ্যে কোনো কর্মী বললে তাকে দল থেকে বের করে দেওয়া হতে পারে, এইটুকুই হয়, যে উদ্দেশ্য নেই। শুভময়দা খুব মিষ্টি করে বলছিলেন, তো আমার শুভময়দাকে জাস্ট এটাই বলা, আমি পক্ষে বিপক্ষের মাঝখানে বলছি যে আমি এই কথাটাকে জাস্টিফাই করবো যে উদ্দেশ্য নেই। তবে তার আগে শুভময়দা যা বললেন তাকে বলি যে তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো, তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো, তোমার পক্ষে বলা সহজ কোনটা সাদা কালো। আসুক এমন দিন একদিন, প্রকাশ্যে নাও পক্ষ, দেখবে গলা শুকিয়ে যাবে, চিনচিনাবে বক্ষ। আগে তো যেটা হয় আর কি, মেঘের আড়াল থেকে তীরটির মারা অনেক সোজা হয়, কারণ সামনে এসে মারলে যে কোনো পরিবেশেই হোক না কেন বাড়ি না ফেরার সম্ভাবনা আছে, তারপরের দিন আপনাকে ড্রেনের কোথাও বা পচা খালে পাওয়াও যেতে পারে। তো এই ক্ষেত্রে যারা আমরা বিপজ্জনক জায়গায় রয়েছি, তারা কিন্তু অনেক আমাদের ভালো লাগে আর কি যখন যারা গম্ভীর আলোচনা করেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কিন্তু এই রাজনৈতিক প্রকোষ্ঠের বাইরে থেকে বা আড়ালে রেখে। যখন নিশ্চয়ই ভোট দেন কেউ, তিনি তো নিশ্চয়ই অন্য কোনো অরাজনৈতিক দলকে দেন না, একটা রাজনৈতিক দলকে দেন, এবং তিনি এমনটা নয় যে সেই দিন একমাত্র পলিটিক্যাল হলেন, তার আগে থেকেই তার কাছে কিন্তু নিরপেক্ষ রাজনৈতিক একটা স্পেস তৈরি হয় যে আমি কাকে ভালোটা বাঁচবো, এটা তার ইচ্ছা। যারা কোনো রাজনৈতিক দলের কর্মী হন, তাদের অনেক ক্ষেত্রে নিজের পছন্দ না হলেও দলীয়ভাবে যে বিষয়টাকে সাপোর্ট করতে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু যারা নিরপেক্ষ রাজনৈতিক সচেতন মানুষ, যারা প্রকাশ্যে তার রাজনৈতিক মতামতের পক্ষে কথা বলেন না, বা বলতে ভয় পান, বা বলতে চান না, যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে উদ্দেশ্য আছে না নেই নিয়ে অনেকগুলো জিনিস বলা বোধহয় একটুখানি সোজা হয়ে যায়। উদ্দেশ্য নেই এর পক্ষে বলতে গেলে এখানে যেটা বারবার উঠে আসছিল, আমরা আরজিকর আন্দোলনকে দেখলাম, সেই কথা সেই প্রসঙ্গ উঠে আসবেই, কারণ ইদানিং ইতিহাসে এত বড় ভাইব্রেশন সারা বিশ্ব জুড়ে পড়েছে, সেটা কথা বলতেই হয়। কি ঘটনা ঘটেছিল আমরা জানি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের প্রত্যেকটাই একটাই কথা আমাদের বারবার আমার মাথায় ক্লিক করে, ঠিক এই রকমের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই পশ্চিমবঙ্গে। হাঁসখালিতে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু কম হৃদয় বিদারক নয়। তখন কিন্তু আমরা কাউকে দিন জাগতে বা রাত জাগতে তেমনটা করে দেখিনি। তো তাহলে কি সেই ঘটনার পক্ষে সবাই ছিলেন? যে নৃশংস ঘটনা, যেখানে কোনো অংশে কম ছিল না সেই যন্ত্রণা, তীব্রতা, কোন রাজনৈতিক দল কে কি বাদ দিন কে কি করেছে, সেখানে কিন্তু কোনো জায়গা ছিল না। এবার বলি যে উদ্দেশ্য কি করে পাল্টে যায়? হ্যাঁ, উদ্দেশ্য তো পাল্টে যায়, সেই এক উদ্দেশ্য থাকে না, তো নেই, তো আমরা দেখতে পেয়েছি। যদি আরজিকর কে নিয়ে আমরা বলি যে রাত জাগার ডাক দিলেন কেউ বা কারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবার সেই উদ্দেশ্যকে পণ্ড করে দিয়ে আরো বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেল, তারাও একটা কোনো রাজনৈতিক মত বা পথ নিয়ে। এবার সাধারণ মানুষ সেই উদ্দেশ্যটাকে একদম খামচা মেনে নিজেদের হৃদয় পুরে হেঁটে দিলেন, তাহলে উদ্দেশ্য কিন্তু পাল্টাতে পাল্টাতে গেছে। এবং উদ্দেশ্য পাল্টাবার পর যখন আন্দোলন বড় জায়গায় গেছে, যদি আমরা খুব ভালো করে দেখি, মানুষের আন্দোলনের মধ্যেই যারা জুনিয়র ডাক্তারদের একটা অংশ, সবাই নয়,
তারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলো, কিন্তু তাদের ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যায় যে তারা বাম বা অতিবাম ছাত্র রাজনৈতিক পেরিফেরির মধ্যে বড় হতেই পারেন, কিন্তু তারা বলছেন নিরপেক্ষ, অথচ তাদের হিস্ট্রি বলছে তারা অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী, দায়িত্বশীল। কার পক্ষে কার বিপক্ষে আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু তারা বলছেন তারা রাজনৈতিক। এবং খুব অদ্ভুত রকম ভাবে যারা বলে বেড়াতেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়, আমরা ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাসই করি না, যারা নিজেদের পার্টি অফিসে, যারা কোনোদিন কোনো জায়গাতে ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে জীবনে উত্তোলন করতেন না, যারা নিজেদের পার্টি অফিসে বা অন্য কোনো জায়গায় ভারতবর্ষের কোনো রকম স্বাধীনতা সংগ্রামী তাদেরকে মালা দিতেন না, তারা হঠাৎ করে সেই আন্দোলনকে অবলম্বন করে বেঁচে উঠবার জন্য তারা হঠাৎ করে পতাকাতে 3 রঙ্গা নিয়ে তারা বেরিয়ে পড়লেন এবং আন্দোলন গ্র্যাপ করবার চেষ্টা করলেন। কাকে গো ব্যাক, কাকে এসো হে বৈশাখ এসো এসো করে ডাকবে তারা ঠিক করলেন। ফলত যে যন্ত্রণা, নিরপেক্ষ যন্ত্রণা ছিল, যে উদ্দেশ্য নিয়ে ওই যন্ত্রণার বারুদগুলো জমা হয়েছিল, সেগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে এই আন্দোলন কোথায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আলোচনা করবার সময় তারা বলবেন সরকার পক্ষ, অমুক পক্ষ, তমুক পক্ষ, তারা ডেফিনেটলি বলবেন। কিন্তু যে কথাটা একটু আগে যে উঠেছিল, সুবর্ণদা বলছিলেন যে কথাগুলো, কতজন ছাড়তে পেরেছেন? কে ছেড়েছেন? বদলি হওয়া মানে ছেড়ে দেওয়া নাকি? স্বাচ্ছন্দ্য থেকে সরে যাওয়া, এর বাইরে তো কোনো কিছু নয়। এক্সট্রা থেকে সরে যাওয়া, কজন ছেড়েছেন, কি কারণে ছেড়েছেন? তো যাই হোক না কেন, উদ্দেশ্যটা এই জায়গার মধ্যে নেই। তারপর আবার একটা দেখতে পেলাম, যখন দেশ জুড়ে আমাদের দেশকে আক্রমণ করা হলো, আমাদের মানুষকে বেছে বেছে মারা হলো পেহেলগাঁওতে, যখন বদলা নেওয়া চলছে, তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন। যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানকে জল দাও, ওকে ফল দাও, যে আমার বাড়ির লোকগুলোকে এসে মেরে যাচ্ছে। বুঝুন, বদমাস বললে এই শব্দটার অপমান করা হবে। কে বলছে কিসের ভারত? এরাই দেওয়ালে সারাক্ষণ খড় পেন ওই সমস্ত নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এই সমস্ত আন্দোলন উঠে এসেছিল। কিসের উদ্দেশ্য? একটা উদ্দেশ্য ঘেঁটে গেছে, উদ্দেশ্যটাকে পাল্টে দেওয়া হচ্ছে। প্রবলেমটা কোথায়? আরজি কর আন্দোলনের সময় যারা মন্ত্রী ছিলেন, এই দায়িত্বশীল পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের আসল যিনি কাণ্ডারি, তাকে কেউ, তার পদত্যাগ কেউ চায়নি। বারবার তার সেক্রেটারিদের পদত্যাগ চাওয়া হয়েছে, যিনি ওই মহিলার কথায় চলেন, কারণ ইন্ডিচকের পিন্ডি চটকে যাবে দিল্লিতে গিয়ে। উদ্দেশ্য দুরকম রয়েছে। অরাজনৈতিক আন্দোলনের একটা থাকে, আর যদি সেখানে রাজনীতির প্রবেশ ঘটে, তখন হাতির দাঁতের মতো আমরা কেউ বাইরেরটা দেখতে পাই, ভেতরেরটা দেখতে পাই না। যখন ভেতরের দাঁতের আসল মর্মার্থ আমরা লুকিয়ে ফেলি বা ভুলে যাই, তখন বাইরের দাঁতটা দেখেই হয়তো আমরা সিদ্ধান্ত নিই যে সফল হলো না ব্যর্থ। স্বাধীনতা আন্দোলন, শেষ করছি এই কথাটা বলেই, যদি জিজ্ঞেস করেন যে কেউ এতগুলো বছর ধরে এত মানুষ যারা স্বাধীনতা আন্দোলন করলেন, প্রাণ দিলেন, শেষে একটা তো দেশ পেলাম। যদি যখন আমি এই পক্ষের কথা বলছি, আমার যদি কেউ জিজ্ঞাসা করেন, তো আমি বলতে বাধ্য হব যে আন্দোলন সফলতা পায়নি। কারণ এই ছিন্ন বিচ্ছিন্ন টুকরো শীর্ণ ভারতবর্ষ আমরা তো চাইনি যে পাকিস্তান দেশটা বেরিয়ে যাক, কিন্তু তারা তো বেরিয়ে গেছে। আবার উপক্ষে যারা বসে রয়েছেন তারা বলবেন যে মামা তো নেই, এক চোখ থাকলেও কানা মামা ভালো। নমস্কার। রুদ্রনীল তার খুব ঝোড়ো বক্তব্যের মধ্যে দিয়ে, হয়তো তার লাস্ট 1 মিনিটের মধ্যে দিয়ে পরবর্তী ডিবেটের টপিকটা আমাদের স্মরণ করিয়ে দিলেন কি হতে পারে। রুদ্রনীল তার অনেকগুলো তীর আমাদের দিকে ছুঁড়ে দিয়ে গেছেন। শতরূপ, উই ওয়েট ফর ইউ। নমস্কার। দেখুন, আমার খুবই কঠিন অবস্থার মধ্যে এখন আমি পড়েছি। আমাকে এখন ফার লেফটের হয়ে কথা বলতে হবে। আমার সাথে ফার লেফটের একমাত্র সম্পর্ক হচ্ছে যে আজকের এই প্যানেলে আই এম সিটিং টু দ্য ফার লেফট। কিন্তু যাই হোক, এবার আমি কতগুলো কথা বলি, যেহেতু রুদ্রনীলদা আমার আগেই বললো এবং ওর কথার উত্তরেই আমাকে শুরু করতে হবে। ও প্রথমেই বলল যে রাজনৈতিক দল যে করে সে কখনো বলতে পারবে না যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই। এই কথাটা বলে বাকি 7.5 মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমাদের আন্দোলনের কোনো উদ্দেশ্য নেই। ও বলল যে এটা বলতে গেলে নাকি দল তাড়িয়ে দেবে। তো আমি অপেক্ষা করে আছি কবে আবার আজকের এখান থেকে বেরিয়ে শুনবো যে ওকে তাড়িয়ে দিয়েছে ওর দল, আমরা আবার পুরনো রুদ্রনীল ঘোষকে আবার ফিরে পাবো।
দ্বিতীয় কথা বলে যে শুভময়দাকে বললো যে এসব করতে গেলে বলতে গেলে নিরপেক্ষ হয়ে বেশি কথা বলতে গেলে বলা সহজ, কিন্তু সত্যি নীতির পক্ষে কথা বলতে গেলে কোন দিন দেখবেন রাস্তার ধারে নর্দমার ধারে মরে পড়ে থাকতে হচ্ছে। আমার শুনে মনে হলো অমিত শাহের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে জাস্টিস লোয়া যেরকমভাবে মর্নিং ওয়াকে গিয়ে রাস্তার ধারে মরে পড়েছিলেন তার কথা বলছে। বাবা বলছে যারা এই আরজি করের আন্দোলন করেছিল তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেকে একসময় বাম ছিল। দাদা তোমার ইতিহাস ঘাটলেও তো দেখা যাবে একসময় তুমিও বাম ছিলে। তো তা বলে কি একটা লোকের মানে ইতিহাস দেখে তাকে নাকচ করে দেবো নাকি? আজকে তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে যদি কিছু যৌক্তিকতা, কিছু সত্যতা, কিছু ন্যায্যতা থাকে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। বললো যে যুদ্ধ নয় শান্তি চাই, কেউ কেন বলেছে? ঠিক কথা। কোনো ভারতীয় কেন বলবে যুদ্ধ নয় শান্তি চাই? ভারতের হয়ে যুদ্ধ নয় শান্তি চাই কথাটা বলার অধিকার আছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের। কোনো ভারতীয় বলতে পারবে না, দীপশিতা বলতে পারবে না, খালি ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে। তবে শেষ কথা, সব কিছু বললো এরা কারা বলেছে, ইয়ে আজাদি ঝুটায়, হ্যান করে, এই বলেছে ইত্যাদি ইত্যাদি, স্বাধীনতা স্বীকার করে না, সব বলে টলে কথাটাকে শেষ করলো এই বলে যে 47 সালে আমরা যে স্বাধীনতা পেলাম, আমরা কি পেলাম? আমি বলবো কিছুই পেলাম না, দ্বিখণ্ডিত স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ধান্দাবাজরা রয়ে গেল। আপনারা এই কথাটার মানে কি বুঝলেন আমি জানি না, কিন্তু আমি ওর এই শেষ কথাটা শুনে বুঝলাম রুদ্রনীল ঘোষ মনে করে ইয়ে আজাদি ঝুটা হে। যাই হোক, দেখুন আমার তো আজকে খালি লাইন ধরে ধরে ওদের উত্তর দিয়ে গেলে হবে না, কেননা আমার তো আজকের বক্তব্যের আমার যেরকম রাগ আছে, আমার যেরকম আবেগ আছে, তেমন আমার তো উদ্দেশ্যও আছে, আমাকে সেটা বলতে হবে। এবং দেখুন আমাদের আন্দোলন যেটা মোশনে আছে, আমাদের আন্দোলন কোনটা? নিশ্চয়ই আমাদের মানে আরজি কর আন্দোলনকে দিয়ে, আরজি করাটা মহৎ আন্দোলন। আমি সৌভাগ্যবান যে কাছ থেকে হোক দূর থেকে হোক ওই আন্দোলনের সঙ্গে দু কদম হাঁটার সুযোগ পেয়েছি। হয়তো অনেক মানুষ গোটা জীবনে এত মহান একটা আন্দোলনের সঙ্গে হাঁটার সুযোগ পায় না, কিন্তু তার মানে এইটা নয় যে আরজি কর আমাদের দেখা প্রথম এবং শেষ আন্দোলন। আরজি করের আগেও বহু আন্দোলন হয়েছে, ইতিহাসে পড়েছি, আমরা চোখেও দেখেছি কম বেশি। সতীদাহ প্রথার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়ে সাধিত হয়েছে। স্বাধীনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। রুদ্রনীল ঘোষ মনে করেন সাধিত হয়নি, কিন্তু আমরা জানি সাধিত হয়েছে। তেভাগার আন্দোলন, সেই আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে। খাদ্য আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে, সফল হয়েছে। আন্দোলন এমন নয় যে আন্দোলন চিরকাল উদ্দেশ্যবিহীনভাবে চলে। আমি আরজি করের আন্দোলনের প্রসঙ্গে আসার আগে এটা বলছি, বিশ্বনাথ স্যার বা বৌলমীয় যে কথাগুলো বললেন, অনেক ক্ষেত্রেই ওনাদের কথার সাথে আমার বিরাট কোনো তফাৎ নেই। নিশ্চয়ই আমার আগেও যখন শুভময়দা বা সুবর্ণদা বলেছেন তখনও আপনাদের এটা মনে হয়েছে যে যে ইমোশনের জায়গা থেকে এনারা কথাগুলো বলছেন এবং যে ইমোশনের জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তী বা পৌলমী নাগ কথাগুলো বলেছেন, হয়তো ওদের কিছু জায়গায় মতের অমিল থাকলেও বহু জায়গায় একটা আবেগের মিলও আছে। উভয় পক্ষই কিন্তু আমরা কিন্তু সবাই চাই যে একটা আন্দোলনের মধ্যে একটা উদ্দেশ্য থাক, লক্ষ্য থাক, এবং সেটা কোথাও থাকছে কি না থাকছে, কোথাও খামতি হচ্ছে কি না, সেই নিয়ে তর্ক চলতে পারে। আমি সেই জায়গা থেকে এটা বলছি যে দেখুন, প্রথমেই আমাদেরকে এটা মানতে হবে, স্বীকার করতে হবে, এবং আমি মনে করি বিশ্বনাথ স্যারও বোধহয় খুব সম্ভবত এটা কিছুটা বলেছেন, আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, যে আবেগ জিনিসটা খুব ফেলনা নয়, খুব ফেলে দেওয়ার মতো নয়। আবেগ কোনো আন্দোলনের দুর্বলতা নয়, ইনফ্যাক্ট আবেগ থাকাটা একটা আন্দোলনের পূর্ব শর্ত। একটা আন্দোলন হয় কখন? যখন একজন মানুষ যিনি সরাসরি কোনো অন্যায়ের দ্বারা এফেক্টেড খালি তিনি নন, যিনি হয়তো প্রত্যক্ষভাবে এফেক্টেড নন, তিনিও যখন ঠিক করেন যে এই অন্যায়টার বিরুদ্ধে আমি রাস্তায় নামবো, সেখান থেকে তো একটা আন্দোলন শুরু হয়। অতএব আবেগের প্রশ্নটা অত্যন্ত জরুরি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আমার যেরকম মানে একটা আবেগবিহীন উদ্দেশ্য কখনো সাধিত হতে পারে না, সেরকম উদ্দেশ্যবিহীন আবেগই বা আমাদের কদ্দূর নিয়ে যাবে। আমার ধারণা পৌলমীও কিছুটা এই কথাটাই বলেছেন। আমি এই জায়গা থেকে বলছি, ধরুন বিশ্বনাথ স্যার নিয়মিত একটা কথা বলেন, আপনারা নিশ্চয়ই অনেক সময় শুনেছেন, আমরাও শুনেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি সফলভাবে একটা কাজ করেছেন, পশ্চিমবাংলায় তিনিই শাসক এবং তিনিই বিরোধী, এরকম একটা সিস্টেমকে উনি এক্সারসাইজ করেছেন। আমি কিছুটা একমত হয়ে বলছি যে কোনো জায়গাতে যে আন্দোলনটাকে আমাদের আপাতভাবে উদ্দেশ্যবিহীন বা উদ্দেশ্য হারিয়ে ফেলা আন্দোলন মনে হচ্ছে, সেই আন্দোলনের মধ্যেও কিছু এরকম মানে কি বলবো এলিমেন্ট ঢুকে কর্তৃত্ব কায়েম করছে না, যারা কিনা সেই আন্দোলনে মানে শাসক তো শাসকের জায়গায় আছে, আর তারা হচ্ছে শাসকের অ্যাপয়েন্টেড বিরোধী, যারা কিনা ওই আন্দোলনে ঢুকে তাদের প্রথম কাজটা হচ্ছে না সব ঠিক আছে, মানে স্বামী বিবেকানন্দের অবতারের মতো পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করতে পারবে না, সিস্টেমের বিরুদ্ধে কথা বলা যাবে না, বা সরকারের বিরুদ্ধে, যে দল সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, ধর্ষণ খারাপ, চুরি খারাপ, ডাকাতি খারাপ, খুন খারাপই খারাপ, এইগুলো বলে বাড়ি চলে যাও। আরে ধর্ষণ খারাপ এটা বলার জন্য সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় নাকি? এ তো মানব সভ্যতার জন্মলগ্ন থেকে আমরা জানি ধর্ষণ খারাপ। কিন্তু ধর্ষণটা করানো হলো যে কারণে, দুর্নীতিকে ঢাকার জন্য,
ধর্ষণ করে খুন করানো হলো যে কারণে, এবং সেই খুনের প্রমাণ একটা গোটা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, তার প্রতিটা হাতিয়ারকে ব্যবহার করে লোপাট করে দেওয়া হলো, যার জোরে আমি তার বিরুদ্ধে কথা বলবো না, তাদের বিরুদ্ধে কথা বলবো না, তাদেরকে আড়াল করে তাদেরকে বাঁচিয়ে রেখে আমাকে বাকি কথা বলতে হবে। আর যদি আমি সেই পাপের পাশাপাশি পাপের বিরুদ্ধে কথা বলতে চাই, তখন আমাকে শুনতে হবে না না তুমি তো রাজনীতি করো, তুমি রাজনীতি করতে এসছো, রাজনৈতিক ধান্দা সাধন করতে এসছো। পৌলমী কিছুটা রূঢ়ভাবে বললেন যে এক হয় ক্ষমতায় থাকা ভ্যাম্পায়ার, এক হয় বিরোধী ভ্যাম্পায়ার। আমি কখনো বলবো না যে তৃতীয় ভ্যাম্পায়ার হচ্ছে দূর থেকে বসে থাকা অ্যানালিস্ট ভ্যাম্পায়ার, আমি ওই তার সে মধ্যে যাব না। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে উদ্দেশ্য না থাকলেও দোষ। এবার উদ্দেশ্য যদি থাকে তাহলে আমি বিরাট পাপ করে ফেললাম, কেন আমার উদ্দেশ্য আছে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো। আমি আপনাদের বলছি, দেখুন এটা হতেই পারে, এটা ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্সের একটা প্রথম স্লোগান ছিল যে মার্চ সেপারেটলি স্ট্রাইক টুগেদার। আমরা আলাদা আলাদা করে হাঁটতে পারি, আমাদের প্রত্যেকের হাঁটার পথ আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য যদি এক হয় তাহলে আমরা সেই শত্রুর দুর্গে সেই বাস্তিলে হানা দেবো একসঙ্গে। আমি সেই জায়গা থেকে বলছি, ধরুন স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সব ব্যাপারে কংগ্রেসের সঙ্গে একমত ছিলেন, কথা বলেছেন এটা শাসকের দল, এরা নুবজ হয়ে স্বাধীনতা চাইছে, হাজারো সমালোচনা করেছেন। কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের অধিবেশনে সবার আগে উপস্থিত হয়েছেন, সেখানে গান গেয়েছেন, গান লিখেছেন, অধিবেশনে সভাপতিত্ব করেছেন। কেন? কেননা রবীন্দ্রনাথ জানতেন যে আজকে আমি রাজনৈতিকভাবে সব প্রশ্নে একমত হতে না পারি, কিন্তু একটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মটাকে আমি অস্বীকার করতে পারি না। সেই জায়গা থেকে কারুর যদি এইটা মূল উদ্দেশ্য, এবং তারাই যদি মিডিয়ার দ্বারা নানাভাবে প্রমোটেড হয়, গ্লোরিফাইড হয়, যে একদম মানে আপার মিডল ক্লাস, এলিট ক্লাসের পছন্দের সান্ধ্যকালীন অবসর বিনোদনের কিছু পরিযায়ী বিপ্লবী হিসেবে তাদেরকে তুলে এনে ঠিক করে দেওয়া হয় যে এরাই হচ্ছে আন্দোলনের মুখ, যেহেতু তাদের কোনো উদ্দেশ্য নেই তার মানে গোটা আন্দোলনেরই উদ্দেশ্য নেই। এক কথায় কি এটাকে বলে নাকচ করে দেওয়া যায়? আমার একটা ওয়ার্নিং বেল পড়ে গেছে, এবার বাকি বেলটাও পড়ে যাবে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, যেরকম আরজি করের আন্দোলন আমি শুরুতেই বললাম, আমাদের দেখা মহত্তম আন্দোলনগুলোর মধ্যে একটা, কিন্তু ওটাই একমাত্র আন্দোলন নয়। আপনাদের বলছি, আরজি করের আন্দোলন যে সময়কালে চলছিল, সেই সময়কালেই আর একটা আন্দোলন, যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, এই জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজটা পার করে একটুখানি এগোলেই এখনো অবধি ঘটে চলেছে বন্যা টুডুর নেতৃত্বে। ওখানে জমি হাঙরদের হাত থেকে এবং পুলিশের হাত থেকে, রাষ্ট্রের হাত থেকে জমি বাঁচানোর আন্দোলন বন্যা টুডুর নেতৃত্বে। তিনি প্রেসিডেন্সি কি সেন্ট জেভিয়ার্স কি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, আইএসআই থেকে পড়ে আসা, বিরাট হচ্ছে ইন্টেলেকচুয়াল নন বলে, বুদ্ধিজীবী নন বলে তার আন্দোলনটা ছোট হচ্ছে না, তার আন্দোলনটা ফেলনা নয়। এবং সেই আন্দোলনগুলো হচ্ছে সংগঠিত হচ্ছে উদ্দেশ্য নিয়েই, এবং সেই উদ্দেশ্যে লড়াই হচ্ছে, ঐক্যবদ্ধভাবে লড়াই হচ্ছে। বহু মানুষ যারা আর পাঁচটা প্রশ্নে একমত নয় একে অপরের সঙ্গে, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে, এবং সেই আন্দোলনের সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে। অতএব আমাদের আন্দোলনে উদ্দেশ্য আছে। যারা মনে করেন আমাদের আন্দোলনে উদ্দেশ্য নেই, হয়তো তাদের নিজেদের কোনো উদ্দেশ্য নেই, বা হয়তো এমন উদ্দেশ্য আছে যেগুলো সামনে বলার মতো নয়, কিন্তু তার মানে এই নয় যে আন্দোলনের উদ্দেশ্য নেই, আন্দোলনের উদ্দেশ্য আছে। ধন্যবাদ। আমরা অনেকগুলো কথা শুনলাম। শতরূপ একটা সাংঘাতিক কথা বলল যে এখনকার শাসক পক্ষ নাকি নিজেই শাসক এবং নিজেই বিরোধী। বিশ্বনাথ দার কথা। আচ্ছা, তুই বিশ্বনাথ দাকে কোট করলে, তাহলে শতরূপ এবং বিশ্বনাথের এই সম্মিলিত কোটটাকে আজকে কাউন্টার করতে হবে অরূপকে। আজকে আমাদের পক্ষের শেষ বক্তা অরূপ চক্রবর্তী। শুভ সন্ধ্যা। ক্যালকাটা ডিবেটিং সার্কেলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিতর্ক সভার সঞ্চালক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর সরকার রয়েছেন, মঞ্চে উপবিষ্ট বিদগ্ধজনেরা। আজকে সাবজেক্টটা যখন ডিফাইন হয়েছে, আমি প্রথমে চিন্তা করছিলাম যে আমি সম্ভবত পক্ষে, তাই তো কুণালদা? আচ্ছা, আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি আমি পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে। তার কারণ হচ্ছে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। আমরা কারা? আমি প্রথমে চিন্তা করার চেষ্টা করি যে আমি ডিফাইন হচ্ছি কিভাবে। মানে আমি ভারতীয়, আমি বাঙালি, আমি ডাক্তার হলেও তো আবার ভাগ আছে, জেডিএফ আছে, জেডিএ আছে, অনেক রকমের ভাগ আছে। আমি নাগরিক সমাজ, না আমি অন্য কেউ, নাকি আমি ইন্ডিভিজুয়াল এন্টিটি? কে ডিফাইন করবে এই আমরাটা কারা? বাঙালি নাগরিক সমাজ এখন আবার মুশকিল হচ্ছে, সবকিছুতেই আমরা ধর্মের মোড়ক দিয়ে খুঁজি। ভারতীয় হলো ধর্মের মোড়ক, বাঙালি নাগরিক সমাজও ধর্মের মোড়ক। আবার যুদ্ধ এসে গেছে, প্রবল যুদ্ধ। আর যুদ্ধ মানেই ওই একটা সময় সমর সেন সম্ভবত লেখা ছিল, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য।
তখন যুদ্ধের পটভূমিকা দেখলাম দুই ঘোষ বংশের মধ্যে যুদ্ধ, কুরু আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ দেখেছিলাম, এখানে রুদ্রনীল ঘোষ এবং শতরূপ ঘোষের মধ্যে বাগযুদ্ধ সবাই আমরা মোটামুটি উপভোগ করলাম। তো সেটা করতে গিয়ে যা বুঝলাম, ওই একটা সময় স্লোগান দিয়েছিলেন বামপন্থীরা, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। আমিও কেউই স্বাভাবিক অবস্থায় পছন্দ করে না, এমনকি যে সৈনিকের মা যার ছেলে যুদ্ধে যায় সেও চায় না তার ছেলে যুদ্ধে যাক, কারণ যুদ্ধ হলে তার সন্তান ফিরেও না আসতে পারে। যুদ্ধ না চাওয়াই সুস্থ মানুষের কাম্য, কিন্তু এমনভাবে পক্ষ প্রতিপক্ষের চর্চা হচ্ছিল এবং মানে যুদ্ধের বন্ধ করার জন্য যেভাবে শতরূপ ডোনাল্ড ট্রাম্পের জন্য উচ্ছ্বসিত হয়ে বললাম, আমি বললাম আবার আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট এরকম স্লোগান উঠবে কিনা নতুন করে। একটা সময় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগান উঠেছিল। তো যাই হোক, আমি সেই প্রশ্নে পরে আসছি। এখানে ডক্টর সুবর্ণ গোস্বামী বলছিলেন যে আরজি করের উদ্দেশ্য আছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী উদ্দেশ্য নিশ্চিতভাবে একটা ন্যায় বিচার, এবং এটা তো সত্যি কথা, আমাদের ঘরের একজন বোন, তাকে আমরা হারিয়েছি কর্মরত অবস্থায় একটা সরকারি জায়গায়, সে কর্মরত। আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে তার জাস্টিস চেয়েছি, এবং সেটা চাওয়াই যে কোনো সুস্থ নাগরিক সমাজের লক্ষণ। সেই চাওয়াটার মধ্যে কোনো রাজনীতি ছিল না। 14ই আগস্ট যখন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, সাধারণ 10.5 কোটি বাঙালি তারা কেউ বিচার করেনি রাত দখলটা বিজেপি ডাক দিয়েছে, না সিপিএম ডাক দিয়েছে, না তৃণমূল ডাক দিয়েছে, না জহর সরকার ডাক দিয়েছে, না রিমঝিম ডাক দিয়েছে, না চন্দ্রিল ডাক দিয়েছে, না কুণাল সরকার ডাক দিয়েছে, আলিমুদ্দিন ডাক দিয়েছে, না মুরলীধরনের ডাক দিয়েছে, না তৃণমূল ভবন ডাক দিয়েছে। 10.5 কোটি মানুষের মধ্যে একটা জিনিস কাজ করেছিল, আমাদের ঘরের একজন মেয়ের সাথে অন্যায় হয়েছে, এর প্রতিবাদে রাস্তায় নামা প্রয়োজন। স্বাধীনতা দিবসের আগের দিন মধ্যরাতে যখন গোটা পশ্চিমবঙ্গ ফ্রিডম অ্যাট মিডনাইট সেলিব্রেশন করেছে, সেই সময় জাতীয় পতাকা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল আমাদের ঘরের বোনের জন্য বিচার চাইতে। সমস্যাটা সূত্রপাত হলো এই রাত দখলের স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন পরবর্তীকালে কালনেমির লঙ্কা ভাগে পরিণত হচ্ছে। ওই বাঁদরের পিঠে ভাগের গল্প আমরা পড়েছিলাম। আজকে দেখলাম দীর্ঘমেয়াদী আন্দোলন করতে গিয়ে হঠাৎ করে সুবর্ণবাবু বলছেন যে হ্যাঁ তৃতীয় স্বর তৈরি। আসলে তৃতীয় স্বর না, ওটা ওই তৃতীয় সুর আর ষষ্ঠ সুর গুপি চলল বহুদূর, পাবলিককে তৃতীয় সুর আর ষষ্ঠ সুর গাধার পিঠে চড়ানোর জন্য কালনেমির লঙ্কা ভাগ করা হচ্ছিল। আসলে টার্গেটটা হচ্ছে নির্বাচিত সরকারকে যদি ফেলতে না পারি, নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক প্রসেসে ফেলতে না পারি, নিশ্চিতভাবে বিরোধী দলের কাজই আন্দোলন তৈরি করা, এবং অন্যায় হলে তার প্রতিবাদটা তো করতেই হবে, আর সেই কাজটা করার দায়িত্ব বিরোধী দলের। আমাদের মুশকিল হচ্ছে, শতরূপ একদম ঠিক কথাই বলছিল যে বিশ্বনাথদার কথাকে রেফার করে, যে একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি চালান, এ রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী। আচ্ছা, এই কথাটা কেন বলতে হয় বলুন তো? মমতা ব্যানার্জি যতদিন 34 বছর এ রাজ্যে সিপিএম এর সরকার চলেছে, যে মাত্রায় যে স্টাইলে নেবে, তিনি যেভাবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সোচ্চারে রাজনীতি করেছেন, তার কারণ ছিল, তার ইউএসপি ছিল তার আন্দোলনের সততা, তার ক্রেডেন্সিয়াল, তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। কারণ মমতা ব্যানার্জি একটা জায়গায় 200%, 500%, 1000% সৎ ছিলেন, যে সিপিএম এর বিরোধিতাটায় তিনি সৎ ছিলেন। আজকে রাজনৈতিক বিরোধী দলের যারা নেতৃত্ব রয়েছেন, তাদের কজনের সেই ক্রেডিবিলিটি রয়েছে বলুন তো, রাস্তায় নেবে মানুষের স্বার্থে আন্দোলন করার ক্ষেত্রে সততার প্রশ্নে? আমরা এখানে এই যে নাগরিক সমাজের কথা বলছি, সবাই তো নাগরিক সমাজ। যে লোকটা দিনের শেষে ক্ষেতমজুর, ভূমিহীন ক্ষেতমজুর, সে নাগরিক সমাজের অংশ নয়? নাগরিক সমাজ মানে কি শুধুমাত্র এসি ঘরে বসে আমরা যারা কেউ বড় বড় বক্তৃতা দিচ্ছি, বা কেউ যারা শুনছি, বা এখান থেকে বেরিয়ে ক্যালকাটা ক্লাবে কেউ হয়তো একটুখানি সময় অতিবাহিত করে যাব, আমরাই নাগরিক সমাজ? এই ডেফিনেশনটা কে তৈরি করেছে নাগরিক সমাজে? আমরা নাগরিক সমাজের যদি একটা আলাদা বৃত্ত তৈরি করে রাখি, সেই বৃত্তের মধ্যেই থেকে আমরা যদি ভাবতে থাকি যে আমরা ঠিক করে দিচ্ছি কিছু সার্টেন প্যারামিটার, যেই প্যারামিটার আমরা যেহেতু সোকল্ড এলিট, ওই এলিট ভার্সেস সাবঅল্টার্নের দ্বন্দ্বে ঢুকলে আবার অনেক থিওরি কপচেতে নিয়ে আসবে। আর আমি অত থিওরির মানুষ নই, আমি খুব সামান্য একজন ছোট মাত্র তৃণমূলী আর কি, একদম অশিক্ষিত তৃণমূলী। আমি তাই সেই চর্চাই ঢুকছি না। আমি বলছি যে নাগরিক সমাজের আন্দোলন, এই যে আমাদের রাগ আছে, রাগ সকলের আছে। আরজি করের ঘটনায় যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ যে রাজনৈতিক দল করুক, তার প্রত্যেকের রাগ আছে, প্রত্যেকের আবেগ ছিল। কিন্তু সেই রাগ আর আবেগকে একটা জায়গায় ক্যাপিটালাইজ করতে গিয়ে কোনো প্রয়োজন ছিল না। তা আজ অব্দি আমি সোমা দেবীকে খুঁজে পেলাম না। কি প্রয়োজন ছিল বলুন তো? আমি সোমা বলছি, হ্যালো বন্ধুরা, ওই অডিও ক্লিপটার কি সত্যি প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে? কেউ না কেউ তো করেছিল, কেউ না কেউ তো ছেড়েছিল। তাতে তো আখেরে আন্দোলনের ক্রেডিবিলিটিটাই নষ্ট হয়েছে। আজকে কোনো প্রয়োজন ছিল 150 গ্রামের তত্ত্ব বা ভাঙা পেলভিক বোনের তত্ত্বগুলো ছাড়বার? কোনো প্রয়োজন ছিল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে? আজকে
এই সরকারের পুলিশের বিরুদ্ধে নিশ্চয়ই যারা আমাদের বিরোধী তাদের তো বক্তব্য থাকবেই, তারাই তো সিবিআই চেয়েছিলেন, হাইকোর্ট অর্ডার দিয়েছিল। তো সেই সিবিআই এর তদন্তে আস্থা রাখতে পারলেন না, এখন কি এফবিআই এর কাছে তদন্তের চাইবেন, দাবি জানাবেন, ন্যাটো বাহিনীর কাছে দাবি জানাবেন? একটা জিনিস খুব পরিষ্কার, যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, সেটার জন্যই সরকারকে যথেষ্ট কড়া সমালোচনার মধ্যে ফেলা যেত। তার জন্য আলাদা করে এই এক গাদা ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি করার বোধহয় খুব প্রয়োজন ছিল না। এটা ছাড়াও সরকারের ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা সরকার 14 বছর ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। সেই অ্যান্টি ইনকামবেন্সিকে সরকারের ভুল ত্রুটিগুলো গঠনমূলক বিরোধিতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই বিরোধীর কাজ গণতান্ত্রিক পরিসরে। সেই কাজটা যদি করতে না পারেন তাহলে বিরোধী হিসেবে আপনারা ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই সফল ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী রাজনৈতিক আন্দোলনের যে ধারাটা সেটাই 100% সৎ ছিলেন। আপনাদের মুশকিল হচ্ছে আপনারা শর্টকাট মেথড দখল করেছেন। শর্টকাট মেথডে রাজনীতি হবে না। রাজনীতি করতে গেলে মানুষের পাশে 365 দিন থাকতে হবে, 2টো সোশ্যাল মিডিয়া, 6টা ইউটিউব চ্যানেল, সন্ধ্যেকালীন টেলিভিশনের ডিবেট। আমরা হয়তো সকলেই যাই, সকলেই পার্টিসিপেট করি। দিনের শেষে রাজনীতিটা খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের, 10.5 কোটি বাংলার মানুষের, যেই বাংলার মানুষের 0.01% প্রতিনিধিত্ব আজকে ক্যালকাটা ক্লাবে উপস্থিত নেই। তাই আমরা যতই এখানে হাততালি দিই না কেন, যতই পছন্দের বক্তায় বেশি হাততালি দিই না কেন, দিনের শেষে আমারও যে কটা ভোট, একজন গ্রামের কৃষক, একজন ভূমিহীন ক্ষেতমজুর, একজন একদম গ্রামের শ্রমিক হোক, কলেজ শ্রমিক হোক, বা একজন সাধারণ দরিদ্র সীমার নিচে থাকা মানুষ, তারও একটাই ভোট। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পগুলোর বিরোধিতা করতে গিয়ে আমরা অনেক রকম ব্যঙ্গ কটূক্তি করতে পারি, কিন্তু দিনের শেষে যে সোশ্যাল বেনিফিশিয়ারি ওই প্রকল্পের, আজকে সেই মানুষটার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকছে। কিন্তু তার সাথে সাথে আবারও বলছি, আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই যারা বলছেন। আমি বলছি নির্দিষ্টভাবে কিছু উদ্দেশ্য ছিল। প্রত্যেকে আমরা ন্যায় বিচার চাই, যে অপরাধী তার ফাঁসি চাই যত দ্রুত সম্ভব। থ্যাংক ইউ অরূপ, থ্যাংক ইউ। অরূপ একেবারে পরিষ্কারভাবে বললেন যে হ্যাঁ, একটা পলিটিক্যাল উদ্দেশ্য হয়তো এই আন্দোলনের মধ্যে এসে গিয়েছিল। অনেকগুলো কথা আজকে অরূপের কথার মধ্যে উঠেছে, এবং যে কথার কাউন্টার করতে আসবেন দীপশিতা ধর। এখানে উপস্থিত প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা অনেকদিন পর একটা ডিবেট দেখছি, যে ডিবেটে মাইকের কারাকারি নেই, যে ডিবেটের সঞ্চালক কিসের কুসুম বলে চেঁচামেচি করছেন না। পশ্চিমবঙ্গের জন্য, ভারতের জন্য এই ধরনের একটা আবহাওয়া, এই ধরনের একটা আবহ আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাছেই খুব কাম্য। এখন আমার বিশেষ কিছু বলার নেই, কারণ যুক্তি থাকলে তার প্রতিযুক্তি হয়। যুক্তির যেহেতু বিশেষ নেই ও পাশে, ফলে আমার প্রতিযুক্তি দেওয়ারও কোনো জায়গা নেই। কিন্তু যেহেতু আমি শেষ বক্তা, আমাকে বলতে তো কিছু হবে। আমরা সেই প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে, নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বুকে যেন আর একটা তিলোত্তমার মতো ঘটনা না হয়। আমরা কারা? আমরা প্রত্যেকটা মানুষ। অনেকে বলছিলেন যে উদ্দেশ্য নেই। এখন উদ্দেশ্যটা কি? অনেকে গুলিয়ে ফেলতে পারেন যে উদ্দেশ্য এবং সাফল্য। আমরা পরিষ্কার বলছি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল এই, যাদের জেন জি বলা হয় আর কি। আমার একটি ছোট্ট বোন রয়েছে, সে ক্লাস 9-এ পড়ে, তার আর একটি ছোট বোন রয়েছে, সে ক্লাস 2-তে পড়ে। আমি চন্দ্রবিন্দুর খুব ফ্যান, চন্দ্রিলদা এখানে রয়েছে। তো আমি একদিন ওই চক্কা, যে ছোট বাচ্চারা ক্লাস 2-তে পড়ে, তাকে আমি জিজ্ঞেস করছি, তুই চন্দ্রবিন্দুর গান শুনেছিস? ও বলছে না, আমি অ কখটা জানি, চন্দ্রবিন্দুটা জানি না। এখন যে ওই জেনজির বাচ্চাটা, যার কাছে আমাদের ছোটবেলাকার স্বপ্নের, মতাদর্শের, চেতনার, ভালো লাগার, বড় হওয়ার একটা জায়গা, বাংলা ব্যান্ডের বিপ্লব, চন্দ্রবিন্দু, ফসিলস ইত্যাদি, যে সেইটার সম্পর্কে জানে না, সেই মেয়েটা স্পষ্ট ভাষায় উই ওয়ান্ট জাস্টিস বলতে জানে। মাঝে মাঝে সে প্রশ্ন করে, তোরা জাস্টিস করছিস না কেন? যে বাচ্চাটি, যে প্রজন্মটা, যাদের সবচেয়ে বড় জীবনের আইকন, ওই ক্লাস 9-এর বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তোর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, ও জবাব দেবে আমার বিটিএস এর সঙ্গে দেখা করতে হবে। বিটিএস একটা কোরিয়ান পপ কালচার, পপ ব্যান্ড। যে মেয়েটার কাছে তার জীবনের সবচেয়ে বড় আইকন বিটিএস আর্মি হওয়ার, বিটিএস আর্মির সদস্য হওয়া, সেই মেয়েটির কাছে উই ওয়ান্ট জাস্টিস তার জীবনের সবচেয়ে বড় স্লোগান। সে যখন রাস্তায় তার মায়ের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, বন্ধুদের সঙ্গে রাত জেগেছে, মোমবাতি নিয়ে মিছিল করেছে, স্লোগান তুলেছে। আমার মনে হয়েছে যে উদ্দেশ্যর কথা আমরা বলছি, পলিটিসাইজেশন, রাজনীতিকরণ। একটা ক্লাস 9-এর বাচ্চা, 10-এর বাচ্চা, 6-এর বাচ্চা, সে রাজনীতি বুঝবে।
সে প্রশ্ন করবে, সরকারকে প্রশ্ন করবে, রাষ্ট্রকে প্রশ্ন করবে, ব্যবস্থাকে প্রশ্ন করবে। আমার দেশের মধ্যে, বিশ্বের মধ্যে নারী পুরুষের এই যে অসমানতা, তাকে প্রশ্ন করবে। আমি খুব গর্ব করে বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, কারণ ওই ক্লাস 9-এর বাচ্চাটাকে আমি পেট্রিয়ার্কি কি, পিতৃতন্ত্র কি, এটা বোঝাতে পেরেছি। আমি বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ যে মেয়েটি প্রতিদিন সন্ধ্যেবেলা তার মায়ের সঙ্গে টিভি সিরিয়াল দেখে, যেখানের মহিলা চিত্রকল্প, অ্যান আইডিয়াল ওম্যান ইজ অলওয়েজ আ ওম্যান যে কাঁদছে, সকাল থেকে বিকাল পর্যন্ত তার জীবনের দুঃখ শেষ হচ্ছে না এবং তিনি কান্না করে যাচ্ছেন। আইদার তিনি কাঁদছেন অথবা তিনি সুপার হিউম্যান। তিনি একাধারে টেনিস খেলছেন, একাধারে রান্না করছেন, আরেক ধারে তিনি মহাকাশ বিজ্ঞানী হয়ে যাচ্ছেন। মানে there is only one woman যিনি এই চিত্রকল্পের সঙ্গে পাল্লা দিতে পারেন। তার নাম আমি আর বলছি না, আপনারা সবাই জানেন, যিনি একাধারে চিত্রশিল্পী ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে মহিলা সম্পর্কে যে চিত্রকল্প প্রতিদিন আমার আগামী প্রজন্মের মাথায় তৈরি হচ্ছিল, সেই চিত্রকল্পের ডিকনস্ট্রাকশন হয়েছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে। রুদুনিল্লা বলছিল হাঁসখালির কথা, যে হাঁসখালির সময় কেউ চেঁচামেচি করেনি কারণ হাঁসখালিটা এলিট বিষয় ছিল। আমি রুদুনিল্লাকে বলবো একটুখানি ওই নিজেদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়াও বাদবাকি জায়গায় একটু চোখ ঠোক রাখতে। আমার মনে আছে হাঁসখালির নির্যাতিতার দেহ নিয়ে যখন পুলিশ এই আরজি করের মতোই তা লোপাট করে দেওয়ার চেষ্টা করছিল, আমরা ওই কাটাপুকুর মর্গে গিয়ে সেই বডিটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমাদের প্রত্যেকের নামে এফআইআর আছে, যদি চান আপনি গিয়ে দেখে আসতে পারেন। যারা যারা ওই আরজি কর আন্দোলনের যে জুনিয়র ডাক্তারদের কথা আপনারা বলছেন, আমরা যখন ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গেছি, যে বাচ্চাটা, যে শিশুটা খুন ধর্ষণ হয়েছে, তার বাবার বয়স এবং আমার বয়স প্রায় সমান সমান। ওই ছেলেটির মুখের দিকে আমরা তাকাতে পারছিলাম না। নিজের ছোট্ট মেয়েটার মৃতদেহটা জড়িয়ে ধরে সে কেঁদেছে, বারবার অজ্ঞান হয়ে গেছে, কথা বলার মতো অবস্থায় ছিল না। এই যাদের কথা আপনি বললেন, এলিট বলে আপনি যাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এই ডাক্তারবাবুরা যারা ছিলেন ওই একই দিনে যেদিনকে আমরা দেখা করতে গেছিলাম, সেদিন তারা ওইখানে উপস্থিত হয়েছিলেন। তারা বলেছিলেন আপনারা আসুন আমরা একসঙ্গে। তিলোত্তমার আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয়। তিলোত্তমার আন্দোলন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মেয়ে যে মনে করে খালি মেয়ে বলেই আমাকে ধর্ষণ করে খুন করে দেওয়া যায় না, সেই প্রত্যেকটা মেয়ের আন্দোলন। হাঁসখালির আন্দোলন, উনাওয়ের আন্দোলন, হাথরাসের আন্দোলন। অনেকে বলছে, রুদ্রনীলা বলছে উদ্দেশ্যর কথা, আমরা তো বলবো আমাদের উদ্দেশ্য সাকসেসফুল। অনেকে চেয়েছিলেন, ওই বলে না বেহতি গঙ্গা মে হাত ধোনা, এত লোকজন রাস্তায় এসেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে, অতএব আমরাও সেখানে ঢুকে যাই। আমরা পরিষ্কার করে বলেছিলাম যদি তিলোত্তমার ঘটনার বিরুদ্ধে আমরা যতটা রাস্তায় রয়েছি, যতটা রাগে রয়েছি, আবেগে রয়েছি, উন্নাও হাথরাসের ক্ষেত্রেও আমাদের কোথাও কোনো ক্ষমা নেই। উন্নাও, হাথরাস, আরজি করকে আমরা আলাদা আলাদা দেখি না। যারা ব্রিজভূষণের হয়ে রাস্তায় নামেন, যারা কাশ্মীরের কাঠুয়ার, জম্মুর কাঠুয়ার ওই আসিফা নামের ছোট্ট মেয়েটির খুন ধর্ষণের পর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন, তাদের কাছ থেকে না আমরা আন্দোলন শিখবো, না আবেগ শিখবো, না রাগ শিখবো, আর জাতীয়তাবাদ, দেশপ্রেম একেবারে শিখবো না। আমরা স্পষ্ট করে বলছি আমাদের আন্দোলনের রাগ, আবেগ, উদ্দেশ্য সবটাই রয়েছে। একটা there's a feminist critic, অনেক সময় এটা বলা হয় যে মেয়েরা খুব আবেগী, যে মেয়েদের রাগ বেশি হয়, বলি না আমরা খুব ইমোশনাল, বিভিন্ন জায়গায় এটা বলা হয়। as if emotion is something which is bad, as if আন্দোলনের মধ্যে ইমোশন থাকা, রাগ থাকা, কেঁদে ফেলা রাগ, এগুলো খুব খারাপ জিনিস। আন্দোলন একটা ম্যাসকুলিন জিনিস হবে, যে আন্দোলনে খালি লজিক থাকবে, খালি র্যাশনালিটি থাকবে। আমার মনে হয় প্রত্যেক আবেগের পিছনে র্যাশনালিজমও থাকে। প্রত্যেক রাগের মধ্যে বহু বছরের বঞ্চনা, বহু বছরের যন্ত্রণা, বহু বছরের আন্দোলন করার স্পৃহা থাকে। তাই যে রাগ আবেগ আমরা রাস্তায় দেখি, যে রাগ আবেগের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মায়েরা, বোনেরা কোলের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় নামেন, সেই রাগ আবেগের মধ্যে আসলে উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য সমাজ বদলের, উদ্দেশ্য ব্যবস্থা বদলের, উদ্দেশ্য এমন একটা সমাজ তৈরি করার, এমন একটা দেশ তৈরি করার যেখানে একজন মহিলা, তিনি আরজি করের ডাক্তার হতে পারেন, তিনি সোনারপুর থেকে সকালবেলা যে কাজের দিদি আমাদের বাড়িতে আসেন তিনি হতে পারেন। এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোয়েশ্চেনটাকে সেমিনারের মধ্যে আবদ্ধ না রেখে ওই সোনারপুরের লোকাল ট্রেনের ভাষ্য যারা তৈরি করেছিল, সেইটা হলো আমরা, সেইটা হলো এই আন্দোলন। আমি গর্ব করে বলি এই আন্দোলনের উদ্দেশ্য সফল হয়েছে। আমার বেশি সময় নেই, 1 মিনিট সময় আছে। খালি দুটো কথা বলার। অরূপদা বলার সময় বলেছেন যে 34 বছরে মমতা ব্যানার্জি যে স্টাইলে রাজনীতি করেছেন, যে স্টাইলে বিরোধিতা করেছেন, সেই স্টাইলে আমরা করতে পারিনি। আমি ওনার সঙ্গে একদম সহমত। বিধানসভার মধ্যে ঢুকে বিধানসভা ভেঙে চুড়ে দিয়ে যা করা উচিত ছিল সেগুলো আমরা করতে পারিনি। আমি অরূপবাবুর কাছে ভীষণ রকম ক্ষমা প্রার্থী। আগামী দিন আমরা চেষ্টা করব না আসলে। দ্বিতীয়, অরূপদা খুব স্পষ্টভাবে বলেছেন ফেক নিউজের কথা। আই এম অ্যাবসলিউটলি ইন এগ্রিমেন্ট উইথ ইট। খালি আমি বলবো মমতা ব্যানার্জি এই যে মাঝে মাঝে রাকেশ হোসেনকে চাঁদে পাঠিয়ে দেন,
বা গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে জল টল খাইয়ে দেন একসাথে, সেগুলোও যদি উনি একটুখানি বন্ধ করতে পারেন, তাহলে সত্যিই আমরা সবাই মিলে এমন একটা পরিসর তৈরি করতে পারি যেখানে সত্যি র্যাশনালিটি, এই যে যুক্তির চর্চা, এটাকে আমরা একটু খোলা মনে করতে পারি। আর শেষ কথা আমি বলবো অরূপদার কথাতেই, অরূপদা বলেছেন যে কিছুদিন পর হয়তো আমরা আমেরিকার চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলবো। আমি খালি মনে করিয়ে দিতে চাই, ইউএস সেক্রেটারি ছিলেন হিলারি ক্লিন্টন, পশ্চিমবঙ্গে এসে, ভারতে এসে একজন মানুষের সঙ্গে উনি দেখা করেছিলেন, তার নাম ছিল মমতা ব্যানার্জি। আর আমরা বামপন্থীরা ভিয়েতনামের আন্দোলনের সঙ্গে দাঁড়িয়ে, ভিয়েতনামের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে আমেরিকান কনসুলেটের যে রাস্তা, সেই রাস্তার নাম রেখেছিলাম হোচিমিন সরণি। পৃথিবী জানে, পৃথিবীর ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, আন্দোলনের আবেগ এবং রাগের ইতিহাস জানে। আসলে এই দেশের বুকে, এই পৃথিবীর বুকে, এই বাংলার বুকে খেটে খাওয়া সাবলটান মানুষের পাশে কারা দাঁড়িয়ে তেভাগা আন্দোলন করেছিল, কারা বর্গাদারদের জন্য জমি দিয়েছিল, কারা পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম করেছিল, আমাদের হারাবার কিছু নেই। আমাদের উদ্দেশ্য আছে, রাগ অভিমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। থ্যাংক ইউ। দীপশিতা, ফ্যাকচুয়ালি বোধহয় আমি বছরটা ভুলে যাচ্ছি, যে বছর হিলারি ক্লিন্টন এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, near about that time Mamata Bandyopadhyay figured amongst the 50 most influential women in the world. আজকে দীপশিতার কথার মধ্যে, আজকে আমাদের ডিবেটের একদম সর্বশেষ বক্তার কাছ থেকে আজকের প্রথম আলোচক হিসেবে এদের ওপর কোনো রকম অব্লিগেশন নেই টু সাইড আইদার ফর অর এগেনস্ট। জহরদা, আপনাকে মাঝখান থেকে বলতে দিতে পারবো না, আপনাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। জহরদা, you have 6 minutes. Thank you. নমস্কার। এই বিষয়টিকে একটু ঘুরিয়ে যদি দেখাই, সত্যটা বেরিয়ে আসবে। আপনারা যদি দেখেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই, তারপরে শুধু রাগ আছে, শুধু আবেগ আছে, এই তো ঘুরে ফিরে এই জিনিসটি বলার চেষ্টা করছি। আমি এরকম একটা অত বড় অসত্যর সামনে 8 জন ব্যক্তি বসে 7 জন এক পক্ষে বললেন, আপনারা যদি লক্ষ্য করে থাকেন। হ্যাঁ, কেন এই সত্যর নিয়ে কথা বলতে গেলে তার কোনো উপায় নেই। কোনো আন্দোলন পৃথিবীতে হতে পারে না যার পেছনে কোনো উদ্দেশ্য নেই। আবেগে বিস্ফোরণ হয়, আবেগে কিছু ঝগড়াঝাটি হয়, মারপিট হয়, তার বেশি কিছু হয় না। আপনি যদি শুরু করেন বাংলার ইতিহাসে, দেখুন না, প্রথম চৈতন্যর আন্দোলন কোনো উদ্দেশ্যহীন ছিলেন। উদ্দেশ্য সাথে তিনি আবেগও এনেছেন, গানও এনেছেন, অনেক কিছু এনেছিলেন। তারপরে যদি রামমোহনের কথা বলেন, অলরেডি বলেছেন একজন, ডিরোজিও, ইয়াং বেঙ্গল, যারা মাঠে নেমে গিয়েছিল, যাদের জন্য আমরা আজকে এই অবস্থায় পৌঁছতে পেরেছি, তাই তো? উদ্দেশ্যটা হলো সবচেয়ে প্রথম। উদ্দেশ্য ছাড়া আবেগকে ব্যবহার করে, আবেগকে প্রকাশ হিসেবে দেখে, আবেগকে পালের হাওয়া হিসেবে ব্যবহার করে আন্দোলন এগোয়। আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারেন যে যতীন দাস শুধু আবেগের জন্য বেরিয়ে গেলেন, নিজেকে নিজে মেরে ফেললেন? যতীন দাসের পলিটিক্যাল সুইসাইডের পেছনে দাঁড়িয়ে আছে আজকে ভারতবর্ষের রাজনৈতিক বন্দীদের কিভাবে ব্যবহার করে পুরো জিনিসটা। একটি মানুষ দেখিয়ে গেল 63 দিন আন্দোলন করে, একা দাঁড়িয়ে দেখিয়ে গেল কিভাবে সম্মান দিতে হয়। না, আমি অনেক বছর ম্যাজিস্ট্রেট ছিলাম, অতএব ব্যারিকেডের এদিকে থাকতে হয়েছে, আর তার আগে ব্যারিকেডের ওদিকে থেকে মারধর খেয়েছি, তারপর আবার ছেড়ে গিয়ে আবার এদের সাথে গিয়ে আবার ওদের হয়ে আন্দোলন করতে গিয়ে মারধর খেয়েছি। অ্যান্ড ব্যারিকেডের দুদিক থেকে বোঝানো মুশকিল, রাষ্ট্রযন্ত্র যেখানে থাকবে সেখানে রাষ্ট্রযন্ত্র দমন নীতি প্রথমেই চুজ করে নেয়, যদি না শাসকের বুদ্ধির স্তর অনেক উপরে। আপনারা কি কেউ সত্যি সত্যি বিশ্বাস করেন যে ডাক্তারদের আন্দোলনের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না? এর মধ্যে রাগ আবেগ থাকবে, কিন্তু উদ্দেশ্যও থাকে। উদ্দেশ্যটা ছিল যে যে মুহূর্তে এইখানে এই রাজ্যে যেভাবে যে ব্যবস্থা চলছে সেটা আমরা মানব না, দ্যাটস অল। এক কথায়, ধাপ্পাবাজি, চুরি, থ্রেট আমরা মানব না। এক কথায় বলতে গেলে, গলায় আটকে যাচ্ছে লোকের মুখে বলতে গেলে, যে বিকল্প চাই। সত্যি কথা বলতে একটি সৎ বিকল্প চাই, সৎ বিকল্প। এখন তার মধ্যে আমি রাজনীতির মধ্যে ঢুকবো না, আমি শুধু একটি কথা বলবো যে নাগরিক সমাজের উপর এটা ছাড়বেন না। নাগরিক সমাজ বা সুশীল সমাজের পেছনে দক্ষিণপন্থীরা লেগেছে,
তারা পার্লামেন্টে এ নিয়ে তুলেছে যে আমাদের প্রধান শত্রু হচ্ছে নাগরিক সমাজ বা সুশীল সমাজ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। সুশীল সমাজের দোষ হলো সুশীল সমাজ একটু বেশি শিক্ষিত, তারা অবগত, তাদের কথা বলতে মুখে আটকায় না, তারা অন্যদের পথ দেখায়, এই হলো তাদের দোষ। আমি ডোভালের নাম করে বলছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি অন পার্লামেন্ট অন রেকর্ড গেছেন সুশীল সমাজকে আক্রমণ জানিয়ে। এই অবস্থা আমরা দাঁড়িয়েছি যে একটি আন্দোলন কিছুখানি প্ল্যাটো হয়ে গেছে, সেটা মানেই যে সে আন্দোলনটা থেমে গেছে তা না, কারণ সে আন্দোলনটা একটা না, আমি বারংবার বলছি, তার সাথে জড়িয়ে আছে মানুষের দাবি ন্যায়ের জন্য, জাস্টিসের জন্য। অনেকেই ভাবছে যে একটা চুক্তি বোধহয় হয়ে গেছে, সিবিআইয়ের সাথে এবং সিবিআইয়ের বাবার সাথে এখানকার মার, না হলে কেন এগোচ্ছে না কেস, কেন কেস এগোচ্ছে না, এইসব নিয়ে অনেকে বলছে। আমি জানি না, আমি অত বুঝি টুঝি না, আমি খালি বলবো যে আপনারা আবার মূল বিষয়ে চলে আসুন, যে আমাদের আন্দোলনে উদ্দেশ্য আছে, তার সাথে রাগও থাকে, আবেগও থাকে। এই হল বক্তব্য। আপনি এতদিন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং চালালেন, আপনি না জানলে আর কে জানবে। থ্যাংক ইউ। রিমঝিম, তোমার থেকে শুনবো যে হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন, যে এখনকার পরিস্থিতিটা কি? আজকে গোটা সময় ধরে যখন ডিবেটটা শুনলাম, আপনারা সবাই শুনলেন, তখন অনেকগুলো পয়েন্ট মাথায় আসছিল। তো প্রথমে মনে হয় সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করলে সব থেকে বেশি সুবিধা হবে। আমার একটু অভ্যেসবশত কিছু টিপ্পণী করার একটু কি বলবো আর কি, হ্যাবিট হয়ে গেছে। সমাজতত্ত্ব নিয়ে পড়েছি, তো সমাজতত্ত্বতে বারবার এটা শেখানো হয়েছিল যে কোনো পক্ষ নেবে না, কিন্তু সমাজতত্ত্ব সাবজেক্টটি এনজিওর জন্য কর্মী তৈরি করার ক্ষেত্রে বানানো হলেও সমাজতত্ত্বকে বুদ্ধিমান হিসেবে যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে সমাজতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমার পড়াশোনার কালে সেইটি আমি উপলব্ধি করতে পেরেছিলাম বলে খুবই ভালো হয়েছে আর কি, আমার জন্য খুব সুবিধা হয়েছে। তো প্রথম যে কথাটি রাখার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে আন্দোলনটি নিয়ে অনেকগুলি কথা বলেছেন, কিন্তু অদ্ভুতভাবে সেই আন্দোলনের ব্যাপারে যখনই তারা সেই আন্দোলনকে রেফারেন্স হিসেবে ইউজ করেছেন, সেই আন্দোলনের ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, তারা সেই আন্দোলনকে ডাক্তারদের আন্দোলন বা আরজি করের আন্দোলন বা ডাক্তার কমিউনিটির আন্দোলন হিসেবেই রেফার করেছেন। আমি একটু দ্বিমত রেখে বলতে চাইব যে সেই আন্দোলনে রাত দখল যখন 14ই আগস্টে হয়, সেই আন্দোলনের রাত্রেবেলা যে 300টি জায়গায় 15 তারিখে আমরা খবর পাই যে 300টি জায়গায় বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, রাস্তার দখল নিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলে চিল্লিয়েছিলেন, তারা শুধুমাত্র একজন ডাক্তার রেপ হয়েছিলেন বলে আসেননি, তারা তাদের দীর্ঘকালীন ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছিলেন। সুতরাং এই বাংলার প্রায় 6 কোটি মানুষ যারা নারী, এই আন্দোলন সেই নারী আন্দোলনও বটে এবং ট্রান্স এবং কুয়ার মানুষদেরও আন্দোলন বটে। সুতরাং এটি শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন কোনোদিনই ছিল না। তাই এর উদ্দেশ্য যদি খুঁজতে হয় তাহলে শুধুমাত্র সেই লেন্স দিয়ে দেখলেও সম্ভব নয়। অবশ্যই আন্দোলনের জায়গা থেকে উঠে এসে কোনোভাবেই আমি এই কথাটার সঙ্গে সহমত নই যে আমাদের এই আন্দোলনে রাগ আছে, আবেগ আছে এবং উদ্দেশ্য নেই। অবশ্যই উদ্দেশ্য আছে, প্রথম থেকেই আছে। প্রথম যে কথাটা এখানে ধরিয়ে দেওয়া দরকার, উদ্দেশ্য আছে আরো বেশি করে যাতে 13 জন ইনভাইটেড স্পিকারের মধ্যে শুধুমাত্র 4 জন এমন স্পিকার না হন যারা মহিলা হিসেবে আইডেন্টিফাই করেন। এটাও উদ্দেশ্য ছিল এই আন্দোলনের। মঞ্চে এসে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের থেকে শুনলাম যে ধর্ষণ খারাপ সেটা বলতে রাস্তায় দাঁড়াতে হয় না, কিন্তু বহুবার এখনো এই দেশে ম্যারিটাল রেপকে ক্রাইম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, বারবার সেটা পিটিশন ফাইল হয় এবং বেরিয়ে চলে আসতে হয়। অদ্ভুতভাবে এই দুটো জিনিস একই দেশে একই রাজ্যে এক্সিস্ট করে। প্রেসিডেন্সির কথা উঠে এসেছিল, আমি শুধু একটুখানি সেটা বলতে চাই
যে যখন পোস্ট হয়েছিল বা সেই পোস্ট ছড়িয়ে পড়ে তখন কেউ আমাকে যখন ফোন করেছেন বা অন্যান্য কাউকে ফোন করেছেন এটা জিজ্ঞেস করার দরকার মনে করেননি যে আমরা কোন কলেজে পড়ি। তারা আসলে এই আন্দোলনে এসেছিলেন কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক তথাকথিত পার্লামেন্টারি দলের পতাকা তারা দেখতে পাননি। সুতরাং এইখানে প্রেসিডেন্সি থেকে কেউ এসেছে কিনা সেটা ম্যাটার করেনি, এখানে কোনো পার্লামেন্টারি চেনা দলের পতাকা ছিল কি ছিল না সেইটা ম্যাটার করেছিল। আর উদ্দেশ্য, সফলতা এবং বিফলতা এই বিষয়গুলিকে আমরা সবসময় খুব বাইনারিতে দেখতে অভ্যস্ত। আমাদের কাছে কিছু ডেফিনিশন দেওয়া আছে যে সফল বা বিফল হওয়া শুধুমাত্র ভোটে লড়া জেতা এই দিয়ে ডিফাইন হবে, বা সফল বা বিফল হওয়া কারোর পদত্যাগ হওয়া বা না হওয়া দিয়ে ডিফাইন হবে। আমরা একটু লেন্সটা বদলানোর চেষ্টা করি এবার। আমার মনে হয়েছিল যে 14ই আগস্ট যে 300টি জায়গায় সাধারণ ঘরের মহিলারা বাইরে এসেছিলেন তারা এই বাইনারি লেন্সের থেকে বাইরে গিয়ে কোথাও উদ্দেশ্য, সফলতা এবং বিফলতাকে দেখতে পেয়েছিলেন। মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা সব থেকে বেশি করে এই আন্দোলনে এসেছিলেন, সদর শহরে। গ্রামের মহিলারা যে একেবারেই পার্টিসিপেট করেননি তা নয়, কিন্তু আমরা নিজেদের কাছে সত্যি তুলে ধরার সব থেকে বেশি চেষ্টা করার নিশ্চয়ই চেষ্টা করব নিজের মধ্যে, কারণ আন্দোলনের মধ্যে থাকলে, আন্দোলনের পথে রাস্তায় থাকলে সত্যি যেই প্র্যাকটিক্যালিটির কথা বক্তাদের থেকেও উঠে এসেছে সেই প্র্যাকটিক্যালিটিকে মাথায় রেখেও কাজ করতে হয়, শুধুমাত্র আইডিয়ালিস্টিক কাজ করলে হয় না। সেই মধ্যবিত্ত মহিলারা বহু বছর ধরে নিজেদের ঘরে নানান ধরনের ভায়োলেন্সের শিকার হয়েছেন। আমার একটু সময় লাগবে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েকটা কথা না বললেই নয়। যারা হোম মেকার হিসেবে থেকেছেন বা যারা কর্মরত হিসেবে থেকেছেন তাদের দুজনেই। যারা হোম মেকার হিসেবে থেকেছেন তাদেরকে একা হাতে গোটা সংসার সামলাতে হয়েছে, যারা কর্মরত মহিলা থেকেছেন তাদেরকে অফিস করে এসে সংসার সামলাতে হয়েছে, তাদেরকে ভার্বাল, ফিজিক্যাল, সেক্সুয়াল ভায়োলেন্স তিনটেই সহ্য করে যেতে হয়েছে। 14ই আগস্টের রাত্রেবেলায় যখন এই মধ্যবিত্ত বাড়ির মহিলারা বাইরে আসতে পেরেছিলেন, এমন অনেক মহিলারা বাইরে এসে চিল্লিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলেছেন, নিজের ফ্রাস্ট্রেশনকে বার করেছেন, কারণ তারা জানতেন যে এই আন্দোলনের উদ্দেশ্য কোনোভাবেই একটি পদত্যাগ বা একটি ডেপুটেশন দিয়ে শেষ করে দেওয়া সম্ভব নয়। আর বাইনারির কথাটা যেহেতু উঠে আসলোই, ইচ্ছে করেই তুললাম, কারণ নিউটন সিনেমাতে যেরকম ভোট প্রক্রিয়া দেখানো হয়েছিল সেরকম আমাদেরকেও বুঝতে হবে যে ভোট প্রক্রিয়ার মধ্যে আসলে কত কিছু ইনভলভড আছে। জিনিসটা শুধুমাত্র কেউ চলে গেল ভোট দিয়ে দিল তাতে সফলতা বিফলতা ডিফাইন হয় না। শেষ করব এই কথাটা বলেই যে এখন যে এসএসসির আন্দোলন চলছে, বারবার যে মহিলারা রাস্তায় নেমে এসেছেন, প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও মহিলারা রাস্তায় রয়েছেন, বাড়িতে 4 মাস 6 মাসের বাচ্চাদেরকে রেখেও মহিলারা রাস্তায় রয়েছেন, সেইটা এই রাত দখল আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই আমরা সফলতা হিসেবে ধরতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ রিমঝিম। আমার মনে হয় চন্দ্রিল তুমি এই দিকটা থেকে বলো, না হলে সবাই 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 লেফট লিনিং পোডিয়ামে হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই আমরা সবাই অপেক্ষা করে রয়েছি যে চন্দ্রিল কিভাবে আজকে এই বিতর্কের মূল্যায়ন করলো। না, আমি এই বিতর্কের কোনো মূল্যায়ন করবোই না। আপনাদের সবাইকে হতাশ করে আমি আরজিকর আন্দোলন সম্পর্কেও প্রায় কোনো কথা বলবো না। আমি শুধুমাত্র বাঙালি জাতির একটা স্বাভাবিক প্রবণতা সম্পর্কে কয়েকটা কথা বলবো, যেখানে হয়তো একটা আধটা এই বিতর্কের অনুষঙ্গ আসবে। আপনার বোধহয় মনে আছে যে ভারতীয় ওয়ানডে ক্রিকেট টিমে একসময় ওপেন করতেন শাস্ত্রী আর শ্রীকান্ত, রবি শাস্ত্রী আর কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তো যখন খেলা হতো শাস্ত্রী হয়তো প্রচুর বুঝে শুনে দেখে শেখে 72 রান করলেন। বাঙালি রেগে কাঁই একেবারে, হ্যাঁ নিজের জন্য খেলে, হিসেব কষে খেলে, অনেক টুকুর টুকুর করলো, কোনো মানে নেই। দেখেছো কৃষ্ণমাচারী শ্রীকান্ত ওভারের প্রথমে এসে একটা 4 মারলেন, তার পরের বলে 6 মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন। ওই হচ্ছে সত্যিকারের একজন ওয়ানডে প্লেয়ার, কোনো হিসেব নেই, কোনো পরোয়া নেই, একদম সত্যিকারের বীর, নিজের মতো খেলেন, দেশের জন্য খেলে। এদিকে দেশের স্কোর লাইনে শাস্ত্রীর নামের পাশে আছে 72 আর কৃষ্ণমাচারী শ্রীকান্তের নামের পাশে আছে 4। এই যে বাঙালির যে কোনো হিসেব কষা, হিসেব কষে এগিয়ে যাওয়া, খতিয়ে দেখা, এটার প্রতি একটা চূড়ান্ত বিরাগ, ইম্পালসিভনেস, একটা অন্ধ আবেগ প্রবণতা, এটার প্রতি একটা উন্মত্ত ভক্তি, এটা সব ক্ষেত্রেই সে প্রয়োগ করে, শিল্পের ক্ষেত্রে তো করেই, কিন্তু যদি আন্দোলনের ক্ষেত্রে প্রযুক্ত হয় তখন একটু ঝামেলা হয়। তার কারণ এতে কোনো সন্দেহ নেই, একথা আজকে বহু বক্তা বলেছেন, শতরূপ বলেছেন, দীপশিতা বলেছেন যে আবেগ অত্যন্ত জরুরি। নিশ্চয়ই
আবেগ যদি না থাকে, রাগ যদি না থাকে, তাহলে তো আন্দোলনটা শুরুই হবে না। তার কারণ আমার প্রচলিত ব্যবস্থার প্রতি রাগ আছে বলে আমি আরেকটা ব্যবস্থা চাইছি, তাই আমি আন্দোলনটা করছি। অন্য একটা ব্যবস্থার প্রতি আমার আসক্তি বা অনুরাগ আছে বলে সেটার দিকে ধাবিত হচ্ছি। খুব ভালো, এগুলো খুব জরুরি। কিন্তু মুশকিলটা হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে আন্দোলনটা শুরু হলো, আমি ঝাঁপিয়ে পড়লাম, এবার আমি ওটাকে চালিয়ে নিয়ে যাব কিভাবে, সেখানে কে কাজ করবে, তীরে তরি ভেড়াতে গেলে কি দরকার, তখন দরকার যুক্তি, দরকার বুদ্ধি, দরকার কৌশল, দরকার দূরদর্শিতা। সেইখানে যদি খামতি থাকে বা সেই খামতিটার দিকে আমি যদি নজর না দিই বা সেই খামতি না থাকাটাকে যদি গৌরবজনক বলে ভাবি, তখন আন্দোলনের পক্ষে তা সর্বনাশা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, একটা আন্দোলনের সাফল্যকে আজকে এখানে অনেকে অনেক রকমভাবে সংজ্ঞায়িত করেন। আমার মতে তো বাবা এটাই সাফল্য বলা যায়। কিন্তু সত্যি কি কেউ অস্বীকার করতে পারেন যে আর.জি. করের কাণ্ডের প্রথমে আন্দোলনের যে তীব্রতা ছিল এখন সেই তীব্রতা আর নেই? কেউ অস্বীকার করতে পারেন যে সাধারণ মানুষের যে একটা আশা হয়েছিল যে কিছু একটা হবে, কি হবে জানি না, কিন্তু একটা কিছু হবে, তার জায়গায় আজকে একটা হতাশা এসে বসেছে যে না, মনে হয় আর কিছু হলো না? এইটাকে কি অস্বীকার করে দেওয়া যায়? না, আমি মনে করি এটা সফল, তার কারণ ক্লাস 9-এর এই মেয়েটি। বলা যায়, কেন বলা যাবে না? কিন্তু সত্যি সত্যি আন্দোলনটা কি সফল? বা আর.জি. করের আন্দোলনের কথা আমি সরিয়ে দিলাম, অনেক আন্দোলন আমাদের এখানে হয়, শতরূপ অনেকগুলো নাম বলেছে, বলে যে এই তো উদ্দেশ্য সাধিত হয়েছে। হয়েছে কিনা সেটা কিন্তু তর্কের বিষয়। ও যে আন্দোলনগুলো বলেছে, কারোর মতে তার উদ্দেশ্য সাধিত হয়েছে স্বল্প মেয়াদে, কারোর মতে তার উদ্দেশ্য সাধিত হয়নি, অনেকগুলোর হয়নি দীর্ঘমেয়াদে। স্বাধীনতা আন্দোলনে তো বটেই, কিন্তু আমি সেসবও ছাড়ছি। আমার কথা হচ্ছে একটা আন্দোলনকে সফল করার যে প্রাথমিক মানসিকতা, সেইখানে বাঙালির একটু ঝঞ্ঝাট আছে। এই যে মোশানে আছে, উদ্দেশ্য নেই, এটাকে আমিও মানি না, এখানে প্রায় কেউই মানে না। উদ্দেশ্য থাকতেই হবে, তা নইলে জিনিসটা শুরু হবে না। খুব ভালো কথা, উদ্দেশ্য আছে। একটা ছাত্র যে কিচ্ছু পড়াশোনা করেনি, সে পরীক্ষা দিতে গেছে, তারও উদ্দেশ্য আছে, পরীক্ষাটা পাস করতে হবে। প্রশ্ন হচ্ছে তার মুরদ আছে কি? একটা আন্দোলনকে সফল করতে গেলে অনেকগুলো জিনিস লাগে। পরিকল্পনা লাগে, পরিকল্পনাটা প্রয়োগ করার বাস্তব বুদ্ধি লাগে। এতগুলো লোক নিয়ে আমি চলছি, সেই লোকগুলোর অনেক রকম মত আছে, সেই সবকটা মতকে সশ্রদ্ধভাবে শুনবো এবং ওজন করব, তার উদারতা লাগে। এই যে আন্দোলনটা আমি চলছি, চলতে চলতে দেখলাম এই রে আমার পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না, আমি কিন্তু আন্দোলনটা ভুলভাবে পরিচালিত করছি। সেই ভুলটা স্বীকার করে নেওয়ার মানসিক প্রসার লাগে, ইংরেজিতে যাকে বলে প্ল্যান বি। তাহলে আমি এবার কি করব, বিকল্প বন্দোবস্তটা কি, সেইটা ঠিক করার প্রত্যুৎপন্ন মতিত্ব লাগে। একটা আন্দোলন কিছুদিন চলতে চলতে স্তিমিত হয়ে যায়, দেখা যায় যে লোকরা মিছিলে আসছিল তারা বলছে না আমার কালকে ডাক্তার দেখানো আছে, না আমার ভাগ্নির বিয়ে আছে। এই যে আন্দোলনটা একটা প্রাথমিক উদ্দীপনা হারালো, একঘেয়ে পর্যায়ে চলে গেল, এখনো ওইখানে লেগে থাকার অধ্যবসায় এবং অন্য লোককে লেগে থাকতে প্রাণিত করা, তার ক্ষমতার ব্যাপার আছে। এবং সর্বোপরি দেখার ব্যাপার আছে আন্দোলনের চটজলদি হাতে গরম লাভের জন্য আমি আমার মূল নীতি থেকে সরে আসছি না তো। যদি আসি তাহলে আমি আন্দোলন বন্ধ করে দেবো, সেই দার্ঢ্য নেতৃত্বে সেই ক্ষমতা থাকা দরকার। হ্যাঁ, চৌরি এই ঘটনা ঘটেছে, আন্দোলন গোটা ভারত জাগ্রত, কিন্তু আমি আন্দোলন প্রত্যাহার করে নেবো, যাওয়া হবে না। আমি কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবো না, যদি তাতে আন্দোলন ভালো হয় তাতেও। এতে কিন্তু আন্দোলন যারা করছেন তাদের বিরুদ্ধেও নেতাদের যেতে হতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে যদি চলতে হয়, আন্দোলনকে সফল করতে হয়, তাহলে একটা গাণিতিক মস্তিষ্ক লাগে, একটা বা অনেকগুলো লাগে, একটা বৃহৎ হিসেব। কিন্তু বাঙালি হিসেবকে ঘেন্না করে, সেই জন্য বাঙালি মহাত্মা গান্ধীকে সহ্য করতে পারে না। আর বেনিয়া হিসেব, এরা আন্দোলন করলো, তারপরে গোল টেবিল বৈঠকে বসে গেল ব্রিটিশদের সঙ্গে, তারপর বললো যে আচ্ছা এতগুলো জিনিস চাই, ব্রিটিশ বললো এইটুকু দেবো, হলো। তার ভিত্তিতে আবার পরবর্তী আন্দোলন করলে কি ব্রিটিশদের মার ধর, বোম ফেল, গালাগাল দে। যার জন্য যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, বিরাট করে একটা বিদেশি সমস্ত বস্ত্র পোড়ানো হচ্ছে, ওই তার লেলিয়ান শিকা নিয়ে সবাই খুব উল্লসিত। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি যুক্তি বুদ্ধি দিয়ে প্রচুরটা খতিয়ে দেখতে পারতেন, আন্দোলন থেকে তখন একটু চলে এলেন। তার পরবর্তীকালে যে লিখলেন তাতে বোঝা গেল তিনি যা বলছেন সেটা হচ্ছে যে তুমি যে বিদেশি মিলে সস্তা জিনিসটা পুড়িয়ে দিচ্ছ, তাতে দেশি গরিব দোকানদারের পেটে তুমি লাথি মারছো। তুমি স্বদেশীয় একজনের পেটে লাথি মেরে একটা স্বদেশী আনা ফলাতে পারো কি? তুমি কি অধিকারে বলছো যে কিছু লোক সস্তায় ভালো কাপড় না পরে অত্যন্ত বেশি দাম দিয়ে বাজে কাপড় পরবে? তোমার সেই ফতোয়া জারি করার অধিকার আছে কি? ঘরে বাইরে তিনি দেখাচ্ছেন যে সন্দীপের দল গরিব মানুষের নৌকো ডুবিয়ে দিচ্ছে, গরিব মানুষের কাপড় পুড়িয়ে দিচ্ছে, তারপর সেই ছাই ললাটে মেখে বিপ্লব করতে চলে যাচ্ছে। আর এর বিপরীতে কে দাঁড়িয়ে আছে? নিখিলেশ, ঠান্ডা মাথায় পুরো জিনিসটাকে যে খতিয়ে দেখছে। এই পুরো জিনিসটাকে হিসেব করে খতিয়ে দেখা ব্যাপারটাকে আমরা যতই নিচু মনে করি না কেন, এটাই একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যায়। তাই
আমাদের রাগ থাকবে, আবেগ থাকবে, উদ্দেশ্যও থাকবে, কিন্তু সেই উদ্দেশ্যটা সাধন যদি করতে চাই, যদি পরিকল্পনাটাকে রূপায়ণ করতে চাই, তার সঙ্গে হিসেবটাও আনতে হবে। তা নইলে স্টেশনটা দেখা যাবে কিন্তু ট্রেনটা বেলাইন হয়ে যাবে। নমস্কার, ধন্যবাদ। চন্দ্রিল, ধন্যবাদ। বেহিসেবি ইম্পালসিভ বাঙালি, সে হয়তো আন্দোলনের রাস্তায় হাঁটতে হাঁটতে মধ্যে মধ্যে তার কম্পাসের কাঁটাটা একটু এদিক ওদিক ঘুরে ফেলে। আমরা আজকের বিতর্কের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি, তাই ইন ডিবেটিং ডিকটাম আমরা আজকে রিকোয়েস্ট করব দ্য ওয়ান হু ইজ সামারাইজিং ফর দি অপোজিশন ফার্স্ট, শতরূপ। যা অরূপদা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময়, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি। এমনিতে তুমি যেটা দীপশিতা উত্তরে দিয়েছে, এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না। ওই স্লোগানটা দিয়ে আমাদেরকে খুন করা হতো, নকশালরা আমাদেরকে ভালোবেসে খুন করতেন এই স্লোগানটা দিয়ে। যাই হোক, ওই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, অত ঝামেলায় না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও, আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো। দ্বিতীয় কথা, ঠিক সোমাকে খুঁজে পাওয়া যায়নি, সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি, হাজার হাজার শিশুর চিড়ে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে যদি আরজিকর আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয়, অরূপদা, আরজিকরের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে। ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল। 3 নম্বর কথা, কথায় কথায় এই 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন, এই কথাটা বলার আর একটা দিক আছে অরূপদা। তার মানেটা হচ্ছে আমরা যদি বিরোধী হিসেবে এখনো অব্দি 14 বছর ফেল করে থাকি, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 34 বছর ফেল করেছেন, তারপরে সফল হয়েছেন। সুতরাং ওই সব কিছুতে না ওই একটা 34 বছর গুঁজে দিয়েও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায়, সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা ওই কুমির দেখানোর মতো করে আনার কোনো মানে হয় না। আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না, এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি, যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলায়, এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে। তবে আমি তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো, আমি রিমঝিমের সঙ্গে একমত। আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। সমাজ যত এগিয়েছে, মানুষের চেতনা যত এগিয়েছে, তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে। সেটা হয় না। কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ, কিন্তু অপরাধীর বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি না, কি সুবিধা করে দিচ্ছি না? আমার খালি এইটুকুই বলার ছিল। দ্বিতীয় কথা, হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে, বা অনেকে বলেছেন আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না, চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তেমন আমি বলছি, আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে, সেই পতাকার সুবিধা হয়ে যাচ্ছে, সেই পতাকাকে আড়াল করা হচ্ছে। আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে, এটা আমাকে বলেছে। এবার কাকে কে কি বলেছে না বলেছে, এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবেই, নিজের পরিবেশ পরিস্থিতি। তবে আমার শেষ যে কথাটা বলার, যে একটা কথা শুনলাম যে আরজিকরের, আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজিকরের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে। এবং আমরা কেউ কখনো, ধরুন আরজিকরের যখন মেয়েটির মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে, তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকে ছিলেন, সুবর্ণ গোস্বামী, আমাদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না পারতেন তাহলে রাত দখলও হতো না, এত কিছু হতো না, কিছুই হতো না। তা বলে সুবর্ণ গোস্বামী বা মীনাক্ষী মুখার্জি বা কেউ কোনো দিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের কি তিলোত্তম আন্দোলনের কনভেনার হিসেবে, আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি, কেউ নিজের লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে যাননি, কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায়, যেহেতু কুণালদা ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায়, সেহেতু আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কথাটা বলা হলো যে আরজিকরের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন। আপনাদের বলি, তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝেঁটার তারায় পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাছার কপালেতে আঁকে সোনালি চাঁদের টিপ। এটা তেভাগা রিমঝিম 1945 সাল। যদি আপনি বলেন বাংলার মহিলারা রাস্তায় প্রতিবাদ করতে পারতেন না, আরজিকরের পর থেকে আরজিকর একটা মহান আন্দোলন, মহৎ আন্দোলন। আরজিকর আন্দোলন বলুন, ডেফিনেটলি বাংলার মহিলাদের গণজাগরণ। কিন্তু তা বলে
যদি আমরা মনে করি যে 2024 সালে 14ই আগস্ট রাত্রিবেলা থেকে বাংলার ইতিহাস শুরু হলো, তাহলে কিন্তু আমরা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেককে আমরা নেগেট করে দেব, আমরা কল্পনা যোশী থেকে শুরু করে বহু মানুষকে আমরা নেগেট করে দেবো। সুতরাং আমার মনে হয় যে মাতঙ্গিনী হাজরাকে নেগেট করে দেবো, আরও অনেককে নেগেট করে দেবো, সেইটা বোধহয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এইটাই আমাদের বলা ছিল যে একটা আন্দোলন ডেফিনেটলি সবাই আসবেন, যাদের বিরাট কোনো রাজনৈতিক মানে কমিটমেন্ট নেই তারাও আসবেন, কিন্তু তা বলে যদি আন্দোলনে লাঠি হাতে কিছু হাবিলদার দাঁড়িয়ে থাকে এটা বলার জন্য যে এই আসো স্লোগান দাও বাড়ি যাও, কিন্তু ব্যবস্থা বদল চাইতে পারবে না, ক্ষমতা বদল চাইতে পারবে না, তাহলে সেইটা তখন এদেরকে দেখলে মনে হয় যে আন্দোলনের উদ্দেশ্য নেই, কিন্তু এদেরকে অতিক্রম করে যে অসংখ্য মানুষ পরিবর্তন চাইছে তাদের উদ্দেশ্য আছে, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই একদিন পূরণ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শতরূপ অনেকগুলো তীক্ষ্ণ ডার্ট ছুঁড়ে দিয়েছে অরূপের দিকে। অরূপ, 1 মিনিট। হিলারি ক্লিন্টন নিয়ে একটা কথা উঠেছে, আমেরিকার ফরমার সেক্রেটারি। তো আমি জানি না এই অসুখটাকে ডাক্তারি পরিভাষায় কি বলা হয়, সিলেক্টিভ অ্যামনেসিয়া বলে সম্ভবত কোনো একটা অসুখ আছে। তো আমাদের আরেকজন আমেরিকান ফরমার সেক্রেটারি ছিলেন, তার নাম হেনরি কিসিঙ্গার। ওই ইউনিয়ন কার্বাইড ভোপাল গ্যাস দুর্ঘটনা মনে আছে তো? আবার ডাউ কেমিক্যালের পিছনেও তিনি ছিলেন, তাকে সাদরে নন্দীগ্রামে বরণ করে এনেছিলেন কারা, আমরা ভুলে যাইনি। তাই যখন উদাহরণগুলো দেবেন সবগুলো মাথায় রেখে দেওয়াটাই ভালো। দ্বিতীয় কথা, পেট্রিয়ার্কি নিয়ে বলেছেন, আমি সমর্থন করি দীপশিতার বাক্যকে। আজকের যুগে দাঁড়িয়ে এই কথাগুলো সোচ্চারে বলা যে কোনো সুস্থ বুদ্ধি রাজনৈতিক মানুষের কাম্য, সেটা দীপশিতা করেছেন, তাকে ধন্যবাদ। শুধু পেট্রিয়ার্কি শিক্ষাটা যদি তখন বিনয় কুমার বা অনিল বসুকে দিতেন, ওই মমতা ব্যানার্জি আর মেধা পাটেকার দেখা গেলে পরে শরীরের বিশেষ বিশেষ অঙ্গ দেখাতে হবে মহিলা কমরেডদের, এই শিক্ষাটা যদি সেদিন দিতেন দলটার আজকে এই অবস্থা হতো না। আর শতরূপ অনেকগুলো কথা বলেছে, মুশকিলটা তো চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান। আমরা বলিনি পার্টিটা ভাগ হয়েছে কবে? 1962-তে ভারত চীন যুদ্ধের সময় যারা বলেছিল যে চায়না অ্যাটাক করেনি, ভারত অ্যাটাক ফার্স্ট, তার পরবর্তীকালে কলকাতা রাস্তায় স্লোগান এসেছিল। পার্টিটা তো ভাগ হয়েছে 1967-র পরে। তাকে যতই অস্বীকার করো, ভারতের মানুষ, বাংলার মানুষ দিনগুলো ভোলেনি বলেই আজও শূন্য হয়েই থাকতে হয়। ওইটা পরের ডিবেটে সিডিসি উইল টেক ইট আপ। থ্যাংক ইউ। এবারে বিশ্বনাথ, তোমার 1 মিনিট কেটে গেছে কিন্তু। একদম। দেখুন, আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো দুটো জিনিস ভাবতে। আমাদের আন্দোলন আজকে সন্ধ্যাবেলার থেকে আলোচনা হচ্ছে কেবলমাত্র আরজি করের আন্দোলন। প্লিজ, আমরা কোথায়? উদ্দেশ্য আছে কি? আমাদের আন্দোলন ছিল, আমরা যারা প্রত্যেক দিন জেলার খবরগুলো রাখি, আমরা আন্দোলনের স্বরূপগুলো জানি। একটা পোস্টার মারে, ব্যানার মারে, দুটো লোক জড়ো হয় বা শেষ, আন্দোলন শেষ, উদ্দেশ্য শেষ। ছোট ছোট আন্দোলনগুলো প্রতিদিন যারা হিসেব রাখি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে পাই না। আবেগ পাই, কর্মসূচি পাই, কিন্তু উদ্দেশ্য পাই না। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি আলোচনা বিরোধী পক্ষের দিকে তাকান, আপনি দেখবেন উদ্দেশ্যকে তারা যেভাবে ব্যাখ্যা করছে তাতে পরিষ্কার কখনো মনে হচ্ছে অর্ধ উদ্দেশ্যের কথা বলছেন, কখনো মনে হচ্ছে অসমাপ্ত উদ্দেশ্যের কথা বলছেন। অসমাপ্ত উদ্দেশ্যের কথা প্রায়ই বলেছেন যে আগামী দিনে হবে, আবার কেউ বলছেন অস্পষ্ট উদ্দেশ্যের কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনাকে বলছি যে এই যে আন্দোলনগুলো পশ্চিমবাংলায় এই মুহূর্তে পরিচালিত হচ্ছে তার কিন্তু বৃহত্তম স্বার্থ কোনোটাই নেই, কোনোটাই। যদি সত্যি মানুষের উদ্দেশ্যে আন্দোলনগুলো পরিচালিত হতো, মানুষ কি এত বোকা? সিপিএম এর যে সমস্ত নেতা বলছেন যে আমরা আমাদের আন্দোলনের উদ্দেশ্য আছে, যদি সত্যি আপনাদের আন্দোলনের উদ্দেশ্য থাকতো, মানুষ কেন যুক্ত হচ্ছে না? মানুষ কেন আপনারা কেন মানুষকে সঙ্গে পাচ্ছেন না? এই প্রশ্নটা আসবে না? এবং একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া কিন্তু পশ্চিমবাংলাতে কোনো বৃহৎ উদ্দেশ্য কার্যকারী হতে পারে না। 1960-এর দশকের যে আন্দোলন, কৃষক আন্দোলন থেকে শুরু করে খাদ্য আন্দোলন হয়েছিল, তার মধ্য দিয়েই কিন্তু 77 সালে বামফ্রন্ট সরকার এসেছিল, ভূমি সংস্কারের থেকে শুরু করে একের পর এক ন্যায় বিচার কিন্তু নিশ্চিত করেছিল। আবার একইভাবে যখন 90-এর দশকে বামফ্রন্টের সরকার মধ্যবিত্তের পক্ষে কাজ করতে শুরু করলো, ধনতান্ত্রিক আত্মা বামফ্রন্টকে গ্রাস করলো, তখন বিরাট সংখ্যক গরিব মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন গড়ে তুলেছিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ছিল অন্যতম। এবং ক্ষমতার পরিবর্তন যখন আসে, তখন এই নাগরিক সমাজের আন্দোলনগুলো কিন্তু যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে পলিটিক্যাল সোসাইটিতে পলিটিক্যাল চেঞ্জ ছাড়া কি করে আপনি সামগ্রিকভাবে পরিবর্তনগুলো আনবেন, বা আমার ছোট ছোট আন্দোলনগুলোকে আক্ষরিক অর্থেই ন্যায় বিচারের জায়গায় পরিচালিত করবেন রাজনৈতিক পরিবর্তন ছাড়া? এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে। আমাদের প্রত্যেকজন বক্তা, প্রত্যেকজন স্পিকার, টু এভরি মেম্বার অফ ক্যালকাটা ক্লাব, টু অল দ্য পিপল হু ওয়ার্ক হার্ড, আনন্দবাজার, আরো আনন্দ, প্রত্যেককে অকুণ্ঠ ধন্যবাদ টু মেক দিস ইভিনিং হোয়াট ইট ওয়াজ।